এটা। হ্যাঁ, আচ্ছা, ওটা আমি স্ট্যাটিস্টিক্যালটা রিয়েলি ডিটেলে, কোয়ান্টামটা যেভাবে পড়াচ্ছি না এখন একটু ডিটেলে সবকিছু, স্ট্যাটিস্টিক্যালটা আমি ডিটেলে করবো, মানে এমএসসি স্পেশাল টেশাল পর্যন্ত কেন ব্যাপারটা কভার হয়ে যায়। কিন্তু এটা তো সবার জন্য লাগবে না। হ্যাঁ, ওটা ওই এমএসসি ক্লাসেসটা যেমন চলবে সেই মতো করে হবে আর কি। তো আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স অ্যাকচুয়ালি এই পার্টটাকে পড়বো আজকে লেকচার 1। আজকের ক্লাসটা কিছু রিভিশন ক্লাস টাইপের আর কি। আসলে তোকে অল্প কতকগুলো ক্লাসে যদি নেটের আপ টু নেট পর্যন্ত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা লাগে সেটা কিন্তু কভার করতে হয় না, তার অ্যাপ্রোচটা একদম অন্যভাবে করতে হয়। আর একটা সলিড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা ফর্মালি লোকে দেখবি বিভিন্ন রকমের বই ইন্ট্রোডিউস করে, হ্যাঁ, সেই মতো করে করতে গেলে আবার অন্যরকমভাবে ফেঁদে ছড়িয়ে ব্যাপারটাকে করতে হয় আর কি। তাহলে আমরা এই আগামী 3-4টে ক্লাসের মধ্যে জাস্ট আপ টু নেটের সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবি যেরকম করে ব্যাপারটা আর কি, সেই পার্টটাকে আমি কভার করে দিতে চাইছি আর কি। যেটা দেখবি এমএসসির ফার্স্ট ইয়ারটা তা দিয়ে চলে যাবে, বা বিএসসিটা সেই রকমভাবে চলে যাবে, সেই পার্টটাকে একটুখানি করে নিই, তারপরে আবার আস্তে 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 মানে অনেক ডিটেলে আমরা যাবো আর কি। আমরা অনেকটা ক্লাস দেবো, আমরা অন্তত খান 25-30 স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাস দেবো আর কি। হ্যাঁ, সেটা মানে অনেক বেশি ক্লাস টাস দিয়ে ঠিক ম্যানেজ করে নেবো, সমস্যা হবে না কিছু। আচ্ছা, আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জিনিসটা কি, ঠিক আছে? তাহলে এক কথায় যদি তুমি বলো তাহলে সেটাকে বলা হবে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ডিলস উইথ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, হ্যাঁ, ডিলস উইথ microscopic basis of macroscopic properties। তাহলে এক কথা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জিনিসটা কি না, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ডিলস উইথ মানে এটা একটা সায়েন্স যেটা কি নিয়ে ডিল করে না, যেটা ডিল করে হচ্ছে ডিলস উইথ মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। আর এবার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস মানে বাল্ক প্রপার্টিস আর কি। হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক অর এটাকে তুমি বলতে পারো বাল্ক প্রপার্টিস। হ্যাঁ, আচ্ছা, এবার এই ম্যাক্রোস্কোপিক বা বাল্ক প্রপার্টিগুলো যখন থার্মোডাইনামিক প্রপার্টিস, when these macroscopic or bulk properties are thermodynamic properties, then it is called the statistical thermodynamics। ঠিক আছে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ডিলস উইথ মাইক্রোস্কোপিক বেসিস অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, আর when the macroscopic or bulk properties are thermodynamic properties then it is called the statistical thermodynamics। তাহলে আমাকে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স এই পার্টটাকে নিয়ে কথাবার্তা বলতে বলা হয়েছে। তারপরে আমি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে বুঝতে চাইবো। আচ্ছা, থার্মোডাইনামিক প্রপার্টি মানে বেসিক্যালি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক প্রপার্টিগুলোই প্রথমে বুঝবো, তারপরে রেট থিওরিজ বা ইরিভার্সিবল থার্মোডাইনামিক প্রপার্টিগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি পরে আলোচনা করবো। আচ্ছা, এবারে ম্যাক্রোস্কোপিক বা বাল্ক যে থার্মোডাইনামিক প্রপার্টিস গুলো সেগুলো আমরা জানি, কারণ আমাদের বিএসসিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব মিলে কিন্তু এক্সটেন্সিভলি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এটা পড়ানো হয়। সেই ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের যে বিভিন্ন ল গুলো আছে বা যে সমস্ত কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলোকে আমাকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ বা মলিকুলার পয়েন্ট অফ ভিউ সেটাকে বুঝতে হবে। আচ্ছা, এইটা বোঝার আগে আমি কিছু স্টেটমেন্ট প্রথম থেকেই জাস্ট দিয়ে থাকি, সেই স্টেটমেন্ট একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে তুমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সের লগুলোকে দেখো বা থিওরিজগুলোকে দেখো, তাহলে তুমি দেখবে থিওরিগুলোকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। থিওরিজ অফ ফিজিক্যাল সায়েন্স আর কি,
সেটা ফিজিক্স হতে পারে, ফিজিক্যাল কেমিস্ট্রি হতে পারে। থিওরিজ অফ ফিজিক্যাল সায়েন্স ক্যান বি broadly classified into two types, দু রকম করে ভাগ করা যায়। আচ্ছা, টাইপ ওয়ানে কি হয়? টাইপ ওয়ানে হচ্ছে তুমি যেটা দেখবে, আচ্ছা তুমি দেখবে যে কিছু কিছু থিওরি আছে, যে থিওরিগুলো কিন্তু কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। দে আর দ্য জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস গ্যাদার্ড। যেমন লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, এই যে ফার্স্ট ল, সেকেন্ড ল, জিরোথ ল, এগুলো তুমি পড়েছো, বা কেমিক্যাল কাইনেটিক্সের ল অফ মাস অ্যাকশন তুমি পড়েছো, ইলেকট্রোকেমিস্ট্রিতে ফ্যারাডেজ ল পড়েছো, এই যে লগুলো, বা তুমি আর্নিয়াস ইকুয়েশন পড়েছো রিয়াকশন রেট থিওরিতে, এই যে লগুলো, এই লগুলো কিন্তু সব এম্পিরিক্যাল। তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, তার জেনারেলাইজেশন, এবং এই লগুলো কিন্তু কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর নির্ভর করে না। টাইপ ওয়ানটাকে আমি এইরকম ভাবে লিখছি, সেটা হচ্ছে যে দেয়ার আর some theories that do not depend on any assumption or postulate. They are the generalization of experimental observations and experiences gathered. So there are some theories that do not depend on any assumption or postulate. They are the generalization of experimental observations and experiences gathered. আচ্ছা, এক্সাম্পল হিসেবে তুমি কি দেখবে না, লজ অফ ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স, তারপরে ধরো লজ অফ কেমিক্যাল কাইনেটিক্স লাইক ল অফ মাস অ্যাকশন, আর্নিয়াস ইকুয়েশন, এক্সেট্রা। এছাড়া ল অফ ইলেকট্রোকেমিস্ট্রি such as ফ্যারাডেজ ল, এক্সেট্রা। এইগুলো মানে আরো সব আছে আর কি, মানে তোমার যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এইগুলো। থার্ড লটা একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এটা ঠিক মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের ল, তার ঠিক মূল ফিলোসফির মধ্যে কেন একটুখানি অন্যরকম আর কি। থার্ড ল থার্মোডাইনামিক্স ঠিক ঠিক করে বুঝতে গেলে তোমাকে অ্যাজিব যেন কিছু মাইক্রোস্কোপিক বেসিস বা কিছু অ্যাজাম্পশন লাগতে পারে, সেই জন্য আমি থার্ড লটাকে এখানে অ্যাভয়েড করছি। কিন্তু জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এইগুলো। তারপরে তোমার কেমিক্যাল কাইনেটিক্সে যে শুরুই হয় যেটা ল অফ মাস অ্যাকশন, যেখান থেকে তুমি ডিফারেন্সিয়াল রেট ল লেখো, বা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট আর রেট কনস্ট্যান্ট অফ রিঅ্যাকশন, সেখান থেকে যে আরএনএস ইকুয়েশন তুমি লেখো, বা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস যেটা তুমি দেখেছো আর কি। এই লগুলো, এইগুলো কোনো অ্যাজাম্পশন বা পস্টুলেটের উপর ডিপেন্ড করে না। আমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করি এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো, তার জেনারেলাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এবারে আর এক রকমের ল আছে যেটাকে আমি টাইপ 2 বলছি। এই লগুলো কিন্তু শুরুই হয় কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। দেয়ার আর সাম লজ, দেয়ার আর সাম থিওরিজ আর কি, সাম থিওরিজ that start with certain assumption and postulate. ঠিক আছে? There are some theories that start with certain assumptions or postulates. প্রথমে এক্সাম্পল গুলো বলি। এক্সাম্পল ধরো তুমি যদি
এই কাইনেটিক থিওরি অফ গ্যাস দেখো, কাইনেটিক থিওরি অফ গ্যাস বা কেটিজি, এটা তুমি যদি কোয়ান্টাম মেকানিক্স দেখো, স্টার্টিং ফ্রম বোর থিওরি থেকে শুরু করে পুরোটাই কোয়ান্টাম মেকানিক্স কিন্তু 5টা পস্টুলেটের উপর দাঁড়িয়ে আছে কোয়ান্টাম মেকানিক্স। আর আমরা এখন যেটা পড়ব স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এইগুলো 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 কিন্তু সব এই টাইপের থিওরির মধ্যে পড়ে। কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি পড়েছো, কোয়ান্টাম মেকানিক্স তুমি পড়েছো, দেখেইছো এখানে অনেক কিছু পস্টুলেটস আছে তার উপরে বেশ করে, আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যেটা আমরা এখন পড়ছি আর কি। তাহলে এরা সবই কিন্তু শুরু হচ্ছে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমি পড়তে চলে কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, তাহলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু শুরুই হবে কিছু অ্যাজাম্পশনস অর পস্টুলেটস থেকে। আর এই যে সেকেন্ড কাইন্ড অফ থিওরি গুলো, তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাসটা পড়েছো বলে আমি বলছি, তুমি কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন পড়েছো তখন পরপর করে কেমন করে এগিয়েছো একটু খেয়াল করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ঠিক অ্যাপ্রোচটা কেমন হবে। মানে আমি যদি মানে ঠিক কিভাবে এগোবো আর কি, সেইটা যদি দেখি আর কি, মানে অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এটা কেমন হবে যদি তুমি দেখো, তাহলে যেহেতু মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কোনো একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টি বুঝতে চাইছো, তাহলে প্রথমেই তোমাকে যে কাজটাকে করতে হবে, যে তোমাকে মনে মনে কিন্তু ভেবে নিতে হবে, তারা হয়তো কোনো ডিরেক্ট মানে অনেক ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস আছে। মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি তো শুরু করো কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেটস থেকে, তাহলে যার প্রথম অ্যাজাম্পশন বা প্রথম পস্টুলেটটা হচ্ছে এই যে তোমাকে ধরে নিতে হয় কোন একটা গ্যাসিয়াস সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মলিকুলস, এটা ভেবে নিতে হয়। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ঠিক একই রকম ভাবে যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক যে সিস্টেম, সেটা বেসিক্যালি হিউজ মাইক্রোস্কোপিক পার্টিকেলস দিয়ে তৈরি, এইটা কিন্তু তোমাকে প্রথমে ভেবে নিতে হবে। যারা প্রথমেই তুমি অ্যাকনলেজ করো, ফার্স্ট acknowledge that a macroscopic system is consist of huge number of microscopic particles usually molecules। তাহলে প্রথমে এইটাকে ভেবে নিতে হবে যে কোন একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম যে হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস দিয়ে তৈরি, সেই পার্টিকেলস গুলো হচ্ছে ইউজুয়ালি মলিকুলস। ঠিক আছে, এবারে হিলিয়াম বা নিয়ন এই ধরনের গ্যাস হলে সেটা তোমার অ্যাটমসও হতে পারে, বা পরবর্তীকালে তুমি দেখবে যে হয়তো একটা কালেকশন অফ মলিকুলস মিলে একটা ছোট্ট এগ্রিগেটের কথা ভাবা হলো, সেইটাকে তুমি একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল ধরে তুমি পরপর করে এগোতে পারো। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, তুমি জাস্ট কাইনেটিক থিওরি অফ গ্যাসে কি করেছো দেখো, এই যে ইন্ডিভিজুয়াল মলিকুল বা ইন্ডিভিজুয়াল পার্টিকেল, তার সঙ্গে কিছু প্রপার্টি তুমি অ্যাসোসিয়েট করেছো, এবং যে প্রপার্টিগুলো সেগুলো যেহেতু মানে যেহেতু পার্টিকেলগুলো মাইক্রোস্কোপিক, তখন হয়তো মানে অন্তত এখন যদিও সম্ভব, আগে তো এই পার্টিকেলগুলোর ইন্ডিভিজুয়াল প্রপার্টিগুলো এক্স্যাক্টলি কি সেটা মাপা হয়তো সবসময় সম্ভব নয়, সেগুলো তোমাকে হয়তো গেসও করে নিতে হয়। তাহলে তোমাকে নেক্সট যে কাজটাকে করতে হয় সেটা হচ্ছে যে আইদার measure or guess properties associated to individual particles। এই ইন্ডিভিজুয়াল পার্টিকেলস গুলো তাদের যে অ্যাসোসিয়েটেড প্রপার্টি গুলোকে তুমি মেজার করতে পারলে ভালো, নাহলে তুমি গ্যাস মানে গেস করো। মানে যেমন ধরো তুমি যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়েছিলে, তুমি বলেছিলে যে প্রত্যেকটা পার্টিকেল তারা র্যান্ডম ক্যাটেগরিতে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকটা পার্টিকেল নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, সেই ধাক্কাধাক্কি করছে ইলাস্টিক। পার্টিকেলগুলোর নাকি ভলিউম টেন্ডস টু জিরো, পার্টিকেলগুলোর মধ্যে নাকি কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। এইগুলো যে সবসময় তুমি মাপতে পারবে সেরকম নয়, কিন্তু হয়তো অনেক ক্ষেত্রেই ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্সেস থাকে যে মানে মলিকুলগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি যেটা তুমি ধরছো, সেই প্রপার্টিগুলো তোমাকে গেস করার হয়তো পক্ষে কিছু যুক্তি থাকবে।
যুক্তিগুলো সবসময় কোয়ালিটেটিভ নয়, যুক্তিগুলোর জন্য হয়তো কিছু ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস থাকে, বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন তার পক্ষে কিন্তু অনেক ডিরেক্ট বা ইনডিরেক্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস থাকে। ঠিক আছে? এটা তাহলে কি হলো, তাহলে প্রথমে তুমি ভেবে নিলে যে কোনো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম ইজ কনসিস্ট অফ হিউজ নাম্বার অফ মাইক্রোস্কোপিক পার্টিকেলস, যেগুলো তুমি মলিকুল বলছো, আর প্রত্যেকটা মাইক্রোস্কোপিক পার্টিকেল বা মলিকুলের সঙ্গে অ্যাসোসিয়েটেড তুমি একটা প্রপার্টি ভেবে নিলে। আচ্ছা, তুমি কিন্তু চাও যে ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা কেমন করে বিহেভ করছে বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটাকে বুঝতে চাও। তাহলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, ওই যে ইন্ডিভিজুয়াল মলিকুলস গুলো যেমন করে বিহেভ করছে তার প্রপার্টিগুলো সাম কাইন্ড অফ অ্যাভারেজিং নিতে হবে। তাহলে আমাকে নেক্সট যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে এই টেক সাম কাইন্ড অফ অ্যাভারেজিং অফ দ্য microscopic of the properties associated to microscopic particles to get an overall property associated to the macroscopic system। তাহলে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের একটা ওভারঅল প্রপার্টি পাওয়ার জন্য তোমাকে ওই মাইক্রোস্কোপিক প্রপার্টিগুলো সাম কাইন্ড অফ একটা অ্যাভারেজিং নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। আচ্ছা, এবারে এইখানে একটা ব্যাপার আছে। তাহলে এই যে কাজগুলো আমি বলছি এটা খেয়াল করে দেখো যে যে এই যে কাজটা, এই কাজটা কিন্তু বেশ কঠিন কাজ। লাইক বাট দিস ইজ এ হিউজ টাস্ক। একটা কঠিন কাজ কেন না, অ্যাজ এ ম্যাক্রোস্কোপিক সিস্টেম contains huge number of molecules সেটা কত না, অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। মানে একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমে তো প্রায় অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টের মলিকুলস থাকে। তাহলে এবারে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি ভেবে নিয়ে সেইখান থেকে তুমি সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করবে বলছো, সেই অ্যাভারেজিংটা কিন্তু সত্যি সত্যি হিউজ টাস্ক। সেগুলো তোমার কি করতে হবে, তাহলে যেটা ইম্পর্টেন্ট যে দিস রিকোয়ার্স সার্টেন assumptions and approximations। মানে তোমাকে কিছু কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়, কিছু কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন করতে হয় এই হিউজ নাম্বারকে ট্যাকেল করার জন্য। সেই কাজটা তোমায় করতে হবে আর কি। মানে তুমি যখন সত্যি সত্যি স্ট্যাটিস্টিক্যাল মেকানিজম আমরা পড়বো তখন তুমি দেখবে কি টাইপের অ্যাজাম্পশন বা কি টাইপের অ্যাপ্রক্সিমেশন তোমাকে নিতে হচ্ছে আর কি। মানে সিম্পলেস্ট সিচুয়েশনটা প্রথমে তুমি কনসিডার করবে, হয়তো আইডিয়াল গ্যাসটাকে তুমি প্রথমে কনসিডার করবে, করার পর পুরো জিনিসটাকে পেয়ে গেলে তারপর রিয়েল গ্যাসের জন্য কি ধরনের মডিফিকেশন হতে পারে বা রিয়েলিস্টিক সিচুয়েশনে যাওয়ার জন্য কি রকমের মডিফিকেশন হতে পারে, সেটা হচ্ছে তুমি পাটারবেটিক্যালি ওই আইডিয়াল সিচুয়েশনের উপরে জাস্ট আস্তে আস্তে তুমি যোগ করবে, যোগ করে তুমি অ্যাকচুয়াল সিচুয়েশনে পৌঁছানোর চেষ্টা করবে। অর্থাৎ এক্সাক্ট ম্যাথামেটিক্যাল যে ফর্মুলেশন যখন করছো, দেখা যাচ্ছে ম্যাথামেটিক্সটা এত কঠিন হয়ে যায় যে তুমি হ্যান্ডেল করতে পারছো না। ইন দ্যাট কেস তোমাকে বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হতে পারে, যেমন আমরা দেখবো পরবর্তীকালে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন তুমি ইউজ করছো। হ্যাঁ, এইসব ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এটাকে তুমি ইউজ করছো, এই ধরনের ম্যাথামেটিক্যাল কিছু ম্যানিপুলেশন তোমায় কিন্তু করতে হতে পারে। আচ্ছা, নেক্সট যে কাজটা তোমায় করতে হবে সেটা হচ্ছে এই যে যেহেতু প্রচুর অ্যাজাম্পশন এবং অ্যাপ্রক্সিমেশন তোমাকে নিতে হলো ফাইনাল একটা রেজাল্টে পৌঁছানোর জন্য, এবার এই অ্যাজাম্পশনস এবং ম্যাথামেটিক্যাল অ্যাপ্রক্সিমেশনস গুলো যদি অ্যাডিকুয়েট না হয় তাহলে ফাইনাল যে জায়গায় তুমি পৌঁছালে সেই রেজাল্টটা কিন্তু ঠিক নাও হতে পারে। ইন দ্যাট কেস তোমাকে যেটা করতে হবে যে এই অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনস গুলোকে রিয়েলিটির সঙ্গে বা এক্সপেরিমেন্টাল সঙ্গে মেলানোর মতো করে তোমাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, তাহলে মডিফিকেশনটাকে করব, করার পরে অঙ্কটাকে আবার রিডু করব, এইভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত আমি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাচ্ছি, যে রেজাল্টটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যাকিউরেসির খুব কাছাকাছি আর কি। ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা তোমার চলবে, মানে ইমপ্রুভমেন্টটা সেটা তোমার চলবে। চলে যখন তুমি দেখবে যে হ্যাঁ এক্সপেরিমেন্টাল রেজাল্টটা তুমি মেলাতে পারছো বা সবকিছু সব দিক থেকে কনসিস্টেন্ট হচ্ছে, তখন তোমাকে থামতে হবে। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইফ
the assumptions and approximations are not adequate, the final result may not be correct. In this case, one has to modify the assumptions and approximation. One has to modify the assumptions and approximations and redo the calculation again and again until we get a result that is consistent with the experimental result or already established correct theoretical results. কি হলো? If the assumptions and approximations are not adequate, the final result may not be correct. Final results may not be correct. In this case, one has to modify the assumptions and approximations and redo the calculation again and again until we get a result that is consistent with the experimental result or already established correct theoretical result. মানে experimental result ভুল হতে পারে না। আর যদি একটা থিওরিটিক্যাল রেজাল্ট, হয়তো কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট, সেটা থিওরিটিক্যাল রেজাল্ট কিন্তু সেটা মানে ওয়েল এস্টাবলিশড রেজাল্ট আর কি। তাহলে তার সঙ্গে যতক্ষণ না তোমার ম্যাচ করছে ততক্ষণ পর্যন্ত তোমার ইমপ্রুভমেন্টটা করে যেতে হবে। তখন ফাইনালি তুমি দেখবে যে হ্যাঁ, তুমি যে অ্যাকিউরেসির মধ্যে রেজাল্টটাকে পেতে চাইছো সেটা তুমি পৌঁছে গেছো, তখনই তুমি কেবলমাত্র থামবে। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। মানে যে এই যে মানে সেকেন্ড টাইপ অফ থিওরি যেগুলো অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশনের উপরে বেস করে তৈরি আর কি, সেই অ্যাজাম্পশন সেইগুলোকে তোমাকে কিন্তু এই রকম করে স্টেপ বাই স্টেপ তোমায় করতে হবে। আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ভেতরে ঢুকবো, সে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, ফেরমি ডিস্ট্রিবিউশন, এই দিকে যখন ঢুকবো না, তখন তুমি দেখবে যে এই স্টেপগুলো কিন্তু আমার কিন্তু ভেতরে আছে আর কি। এই স্টেপগুলো পরপর করে আমরা কীরকমভাবে মানে ব্যবহার করছি আর কি, সেটা কিন্তু তুমি পরিষ্কারভাবে দেখতে পাবে। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা আমি দেখছি সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমি কেন পড়বো। স্কোপ অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, যা খুশি তুমি বলতে পারো। স্কোপ অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের স্কোপটা কোথায়? আচ্ছা, স্কোপটা কথায় যদি তুমি দেখো যে তুমি দেখবে যে যেহেতু এই তুমি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা ম্যাক্রোস্কোপিক থার্মোডাইনামিক প্রপার্টিকে বুঝতে চাইবে, তার মানে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা তোমার বেটার হবে। তাহলে মানে মানে বেসিক্যালি তুমি যদি বলো টু ইমপ্রুভ দ্য আন্ডারস্ট্যান্ডিং in the molecular or microscopic level of certain macroscopic phenomena. To improve the understanding in the molecular or microscopic level of certain
macroscopic phenomena or macroscopic properties. As for example দেখো, ধরো microscopic basis of absolute entropy. এই অ্যাবসোলুট এনট্রপিকে তুমি মাইক্রোস্কোপিক বেসিস তোমাকে বুঝতে হয়, তাহলে কিন্তু তোমার উপায় নেই, তোমার কিন্তু মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু বুঝতে হবে। তো তুমি দেখো, যখন তুমি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়েছো, সেখানে এনট্রপি কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু অ্যাবসোলুট এনট্রপি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, মানে তুমি শিখেছো অলরেডি যে বলা হয় যে এনট্রপি ইজ এ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিসঅর্ডার, এরকম একটা কথা তুমি শিখেছো। তার মানে বুঝতে পারছো যে এনট্রপিটাকে যদি সত্যি সত্যি তোমাকে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হয়, তাহলে কিন্তু মাইক্রোস্কোপিক পয়েন্টে বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল পয়েন্টে তোমাকে ঢুকতে হবে। আমরা পরে দেখবো যে বোল্টজম্যান হাইপোথিসিস আছে S=KLN/W, সেইখান থেকে বেসিক্যালি অ্যাবসোলিউট এনট্রপির মানেটাকে বুঝতে পারা যায়, যেটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল কনসেপ্ট আর কি। মানে তোমার আছে, তোমার কি বলে, এনট্রপি কনসেপ্টটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে আছে, সেকেন্ড লতে আছে, কিন্তু এনট্রপিটাকে যদি তুমি সত্যি সত্যি বুঝতে পারে অ্যাবসোলিউট এনট্রপি, মানে আসলে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এনট্রপি চেঞ্জ নিয়ে কথাবার্তা বলে, মানে মোদ্দা কথা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে এনট্রপি ইন্ট্রোডিউসড হয়, কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স সেজ অল অ্যাবাউট চেঞ্জ ইন এনট্রপি। কিন্তু অ্যাবসোলিউট এনট্রপিটা কি, হ্যাঁ, সেটা খায় না মাথায় দেয়, বা তার মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ মানে মাইক্রোস্কোপিক বেসিসটাই বা কি, সেটা কিন্তু তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু তার উত্তরটা দেবে। আর আবার ধরো তুমি দেখবে যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা বলে, মানে আমি এটা 1 নম্বর বললাম, ধরো ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলে কি না, কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে ইউনিভার্সাল এনট্রপি অলওয়েজ ইনক্রিজ করবে, আর সেই এনট্রপিটা যখন ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে তখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করে যাবে। এইটা ঠিক কেন, মানে কেন কোনো একটা স্পন্টিনিয়াস প্রসেসের ক্ষেত্রে এনট্রপি অলওয়েজ ইনক্রিজ করে, কেন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলে এনট্রপি তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছায়, তার যে মাইক্রোস্কোপিক বেসিসটা, তার উত্তর কিন্তু স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স দেবে। মানে মাইক্রোস্কোপিক বেসিস অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা তুমি বুঝতে চাও। 3 নম্বর দেখো, এই যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্সে বলা হয় যে ফর এ পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড অ্যাবসোলিউট এনট্রপিটা 0 হয়ে যায় অ্যাট 0 কেলভিন। তার কারণটা কি, সেই কারণটাও যদি তোমাকে বুঝতে হয়, তাহলে মাইক্রোস্কোপিক লেভেলে নেমে গিয়ে বোল্টজম্যান হাইপোথিসিসটাকে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে মাইক্রোস্কোপিক বেসিস অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা যদি তুমি বুঝতে চাও, তাহলে অবভিয়াসলি হচ্ছে তোমার এই 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 এটা বুঝতে হবে, মানে 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 স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্রোচ দিয়ে তোমাকে এগোতে হবে। আচ্ছা, এবারে ধরো ইকুয়েশন অফ স্টেট তোমরা যে করলে P=NKT বা P=nRT, এই যে ইকুয়েশন অফ স্টেট গুলো পেয়েছো, সেই ইকুয়েশন অফ স্টেট গুলোকে তুমি মাইক্রোস্কোপিক মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কেমন করে বের করবে। এখন এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস তুমি করেছো, সেটা তো মাইক্রোস্কোপিক মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবা হচ্ছে, সেখান থেকে P=NKT ইকুয়েশনটা তুমি তৈরি করতে পারছো। তার মানে ইকুয়েশন অফ স্টেট গুলো সেইটা কি করে আসছে আর কি, তার যে মাইক্রোস্কোপিক বেসিসটা কি আর কি। তাহলে নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপিক বেসিস of an equation of state। ইকুয়েশন অফ স্টেটটা তোমার কি করে আসছে আর কি, তার যে মাইক্রোস্কোপিক বেসিস গুলো আর কি। হ্যাঁ, এই সমস্ত যে প্রশ্নগুলো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মানে আরো অনেক আছে, মানে মাইক্রোস্কোপিক বেসিস অফ ফেজ ট্রানজিশন, সেটা তোমাকে এক্ষুনি পড়তে হবে না, মানে মানে এই বিএসসি বা এমএসসি ফার্স্ট ইয়ার তোমাকে পড়তে হবে না, পরে তুমি বের করবে যে ফেজ ট্রানজিশনের অ্যাকচুয়ালি কারণটা কি, বোস-আইনস্টাইন কনডেনসেশন কেন হচ্ছে, এই যে পুরো জায়গাগুলো আর কি, সেইগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের স্কোপ বা পেরিফেরির মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই স্কোপ মানে আরো 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 প্রচুর কিছু আছে আর কি, সেগুলো আমি আর অত বলছি না। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে যেমন ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আমরা যখন বলেছিলাম, তখন বলেছিলাম যে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে ইউনিভার্সাল, ঠিক একই রকম ভাবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সও ইউনিভার্সাল। আচ্ছা, কেন ইউনিভার্সাল? স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ ইউনিভার্সাল। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হচ্ছে ইউনিভার্সাল। কেন ইউনিভার্সাল? আচ্ছা, দেখো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স যখন ইউনিভার্সাল বলা হয়েছিল, তখন কি কি পয়েন্টগুলো বলা হয়েছিল?
না এই যে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কোথায় কোথায় ইউজ হচ্ছে দেখো, concept of statistical mechanics is applicable to any states of matter, পদার্থের যে কোনো অবস্থা সলিড লিকুইড গ্যাস সবের জন্য অ্যাপ্লিকেবল। কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ applicable to a system of any arbitrary size from small to large, মানে একদম খুব ছোট্ট সিস্টেম থেকে শুরু করে এত ইউনিভার্স পর্যন্ত সর্বত্রই তুমি কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা ইউজ করতে পারবে। কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ইজ applicable in any temperature range starting from stage to 0 Kelvin to several thousand Kelvin। তো দেখো যে কোনো টেম্পারেচার রেঞ্জে তুমি ইউজ করতে পারছো, যে কোনো সাইজের সিস্টেমে তুমি ইউজ করতে পারছো, আর যে কোনো স্টেটস অফ ম্যাটারের ক্ষেত্রে ইউজ করতে পারছো। তার মানে কি, মানে সর্বত্রই তুমি প্রিন্সিপাল অফ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সকে ইউজ করতে পারছো। সেইগুলো তুমি বলতে পারো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা ইউনিভার্সাল সাবজেক্ট। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লগুলো ইউনিভার্সাল, ঠিক একই রকমভাবে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের লগুলো কিন্তু তোমার ইউনিভার্সাল। সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমার মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যেটা হচ্ছে যে তুমি যে কোনো একটা সাবজেক্ট যখন প্রথমে পড়বে তখন দেখবে বেশ কিছু কিছু তোমার কনসেপ্ট, মানে বেসিক কনসেপ্ট কিন্তু তোমার লেগে যায়, যে বেসিক কনসেপ্টগুলো তোমাকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে? মানে যেমন থার্মোডাইনামিক্সেও দেখবে যখন প্রথমে পড়েছিলে, প্রথমে সিস্টেম কি, সারাউন্ডিং কি, বাউন্ডারি কি, তো বিভিন্ন রকমের বাউন্ডারি, বিভিন্ন রকমের প্রসেস, হ্যানা ত্যানা, ইকুইলিব্রিয়াম স্টেট বলতে কি বুঝছো, স্টেডি স্টেট বলতে কি বুঝছো, এরকম 3-4টে লেকচার জুড়ে প্রথমে আমরা ওই যে বেসিক যে কনসেপ্টসগুলো হচ্ছে থ্রু আউট সাবজেক্টটা পড়তে গিয়ে লাগবে, সেটাকে ইন্ট্রোডিউস করে দিই। ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে তারপরে আমরা অ্যাকচুয়ালি কাজের কথায় আসি আর কি। মানে ফার্স্ট ল বা 0th ল স্টার্টিংটা হয় কিন্তু একটা দুটো ক্লাসের পরে আর কি। এখানেও ঠিক একই কাজটা আমাকে করতে হবে। আমাকে প্রথমেই হচ্ছে যে মানে কিছু কিছু টার্মিনোলজি যে বা কনসেপ্ট, যে টার্মিনোলজি বা কনসেপ্টগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে অহরহ ব্যবহৃত হয়, ইউজড হয়, সেই টার্মগুলোকে প্রথমে ইন্ট্রোডিউস করে নিতে হবে। তাহলে কি বলছি, তাহলে নেক্সট যে জিনিসটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট একটু ইন্ট্রোডিউস করে নিতে আমি চাইছি আর কি, বেসিক কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, প্রথমেই যে কনসেপ্ট আমাকে ইন্ট্রোডিউস করতে হবে সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক সিস্টেম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এক কথা যদি তোমাকে বলা হয় যে থার্মোডাইনামিক সিস্টেম বলতে তুমি কি বুঝছো, সেটা হচ্ছে এ ম্যাক্রোস্কোপিক or bulk system where laws of classical thermodynamics are applicable। মানে যেখানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের লগুলো 0th ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল যে ধরনের ম্যাক্রোস্কোপিক বা বাল্ক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, সেই ধরনের সিস্টেমকে বলা হবে হচ্ছে তোমার থার্মোডাইনামিক সিস্টেম। আচ্ছা, আর একটু ভেতরে ঢুকে যদি তুমি বলো তাহলে কি সেটা, না একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এক নম্বর হচ্ছে
টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন এইটা অনেক বেশি হবে, মানে অ্যাভোগাড্রো না, মানে টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। এইটা 2 নম্বর হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য কন্টেনার, ভলিউম অফ দ্য কন্টেনার ভিটা টেন্ডস টু ইনফিনিটি। এর বেসিক্যালি মানে হচ্ছে যে তোমার এই টোটাল মলিকুলার ভলিউমটা ইজ মাঝ গ্রেটার দেন ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। এইটা যেখানে ভিটা হচ্ছে ভলিউম অফ এ, মানে অ্যাবসলিউট ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। মানে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো যে অ্যাবসলিউট ভলিউম তার রেসপেক্টে কন্টেনারের ভলিউমটা অনেক অনেক বেশি হতে হবে এইটা। আর থার্ড যে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হয় সেটা হচ্ছে যে নাম্বার ডেনসিটি এন টিল্ডে, এইটা কিন্তু তোমার যেটা বেসিক্যালি এন বাই ভি আর কি, এন টিল্ডে এন বাই ভি, সেটা কিন্তু ফাইনাইট অ্যান্ড কনস্ট্যান্ট। এটা কিন্তু ফাইনাইট এবং কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। এটা নাম্বার ডেনসিটি কিন্তু ফাইনাইট এবং কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে মানে এই যে ফাইনাইট এবং কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার ডেনসিটিটা, সেইটা হলে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে থার্মোডাইনামিক্স দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি। এই যে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, এই যে নোশনটা এটা পরিষ্কার থাকবে যদি এই কন্ডিশনগুলো কিন্তু স্যাটিসফাইড হয়। তাহলে তুমি খেয়াল রাখবে যে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স যে সমস্ত সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করব, সেই সিস্টেমগুলো হবে থার্মোডাইনামিক সিস্টেম, যে থার্মোডাইনামিক সিস্টেম কিন্তু এই প্রপার্টিগুলো হোল্ড করবে। মানে কখনো কখনো তোমার যদি ধরো এই যে এন টেন্ডস টু ইনফিনিটি বলে হয়তো এন মাইনাস ধরো 1 আছে, তুমি 1টাকে জাস্ট বাদ দিতে পারবে। বা ধরো এমন হলো যে টোটাল কন্টেনারের ভলিউম মাইনাস একটা সিঙ্গেল মলিকুলের ভলিউম, এরকম একটা সিচুয়েশন এসে গেছে, তাহলে সিঙ্গেল মলিকুলের ভলিউম তুমি নেগলেক্ট করতে পারবে। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনস গুলো কিন্তু সবসময় তোমার মাথায় থাকবে, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং এই কনসেপ্ট এটা কিন্তু দরকার ভীষণভাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে ধরো তুমি একটা থার্মোডাইনামিক সিস্টেম পড়েছো, যার ক্লাসিক্যাল যে থার্মোডাইনামিক, সেখানেও কিন্তু তুমি ভাবো সেখানেও একটা সিস্টেম থাকে। আর এবারে এই সিস্টেমটা ক্যারেক্টারাইজ হয় কতগুলো প্রপার্টিজ দিয়ে, তাই তো। মানে হয়তো থার্মোডাইনামিক সিস্টেম হলে তুমি জাস্ট প্রপার্টিজ গুলোকে বলতে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, হ্যানা টানা এই ধরনের মানে এটা গ্যাসিয়াস সিস্টেম। ধরো আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম, যে সিস্টেমটাকে ক্যারেক্টারাইজ হবে টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ মোলস আর কি এন দিয়ে, টোটাল টেম্পারেচার টি দিয়ে, টোটাল ভলিউম ভি দিয়ে এবং প্রেসার পি দিয়ে। তাহলে এন পি ভি টি এই চারটে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স বা এই চারটে ফিজিক্যাল কোয়ান্টিটিস দিয়ে তুমি একটা গ্যাসিয়াস সিস্টেমের জন্য বা আইডিয়াল গ্যাসিয়াস সিস্টেম তার স্টেটটাকে, মানে তার সেই সিস্টেমটাকে তুমি ডেসক্রাইব করতে পারছো। এবারে যদি প্রেসার, ভলিউম, টেম্পারেচার এবং নাম্বার অফ মোলসের একটা স্পেসিফিক ভ্যালু থাকে, তুমি বেসিক্যালি কি করলে বললে যে ওই সিস্টেমটা একটা পার্টিকুলার স্টেটে আছে, তাই তো। তাহলে আমি যদি ক্লোজ সিস্টেম কনসিডার করি যেখানে নাম্বার অফ মলিকুলস বা নাম্বার অফ মোলস এনটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তখন এই যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার তার যদি কিছু স্পেসিফিক ভ্যালু তুমি ফিক্স করে দাও P1, V1, T1, তাহলে আলটিমেটলি আমি যে জায়গায় গিয়ে পৌঁছালাম সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা স্টেট, ঠিক আছে। তাহলে একটা থার্মোডাইনামিক সিস্টেম কিন্তু কিছু স্পেসিফিক স্টেটে থাকতে পারে। ঠিক স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও ঠিক একই রকমভাবে একটা থার্মোডাইনামিক সিস্টেম সে কিছু পার্টিকুলার স্টেটে থাকতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট এক্ষেত্রে, যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার ইত্যাদি দিয়ে আমি কিন্তু স্টেটটাকে ক্যারেক্টারাইজ করব না বা সিস্টেমটাকে ক্যারেক্টারাইজ করব না। আমার এই সিস্টেমটাকে ক্যারেক্টারাইজ করার অনেক অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, আমি একটা স্পেসিফিক অ্যাপ্রোচ নিয়ে এখন কথাবার্তা বলবো, পরে অন্যান্য অ্যাপ্রোচগুলো নিয়ে আমি জাস্ট মাথা ঘামাবো। এই যে কোন পার্টিকুলার জিনিসগুলোকে দিয়ে তুমি অ্যাকচুয়ালি স্টেটটাকে ক্যারেক্টারাইজ করছো, সেই মতো করে হচ্ছে তোমার একটা কনসেপ্ট যেটাকে বলে এনসেম্বল, সেই এনসেম্বল কনসেপ্টটাকে ফিক্সড হয়। মাইক্রো ক্যানোনিক্যাল না ক্যানোনিক্যাল না গ্র্যান্ড ক্যানোনিক্যাল, কোন এনসেম্বল নিয়ে তুমি অ্যাকচুয়ালি কথাবার্তা বলছো আর কি, তার মতো করে কিন্তু প্রপার্টি তোমার ফিক্সড হয়ে যাবে। তাহলে ফর দ্য টাইম বিং আমি ওই কমপ্লিকেটেড জায়গার মধ্যে যাচ্ছি না, মানে এনসেম্বল কনসেপ্টটা আমি এক্ষুনি ইন্ট্রোডিউস করছি না, আমরা আমাদের মতো ব্যাপারটাকে ভেবে নিচ্ছি। মানে এনসেম্বল কনসেপ্ট আমি ইন্ট্রোডিউস করব হচ্ছে শেষের দিকে। মানে আমি বলছি যে বিএসসি এবং এমএসসি ফার্স্ট ইয়ারে যতটুকু দরকার আমি সেই জায়গাটাকে পৌঁছে যাওয়ার পরে আমি এনসেম্বল নিয়ে সার্টেনলি কথাবার্তা বলবো। এনসেম্বলে খুব ডিটেল কথাবার্তার জায়গা আছে, সেগুলো আমি পরে আসছি আর কি। আজকের ক্লাসে শেষের দিকে একটুখানি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমি নেক্সট একটা কনসেপ্ট জাস্ট ইন্ট্রোডিউস করবো, সেটা হচ্ছে ম্যাক্রোস্টেট বলা হয় সেটাকে। সেই ম্যাক্রোস্টেট জিনিসটা কি একটুখানি দেখে নিই।
ম্যাক্রোস্টেট। আর ম্যাক্রোস্টেটটা কি বলছে না, when for an isolated system n, v and e are constant, then we say that the thermodynamic system is in a particular ম্যাক্রোস্টেট। মানে তুমি ধরো একটা থার্মোডাইনামিক সিস্টেম তুমি কনসিডার করেছো, এই যে বাউন্ডারিটা দেখো নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট হয়েছে মানে তোমার বেসিক্যালি লিক প্রুফ, বাউন্ডারি লিক প্রুফ। ভলিউমটা কনস্ট্যান্ট হয়েছে মানে হচ্ছে সে তোমার রিজিড, কেন এক্সপানশন বা কম্প্রেশন হতে পারছে না। আর এনার্জি বেরোচ্ছে না, এনার্জি বেরোচ্ছে না মানে বেসিক্যালি তোমার এটা হচ্ছে অ্যাডায়াবেটিক, অ্যাডায়াবেটিক অর ইনসুলেটেড। তাহলে এমন একটা বাউন্ডারি যেটা বেসিক্যালি লিক প্রুফ, রিজিড এবং অ্যাডায়াবেটিক, তার ক্ষেত্রে না ম্যাটার ট্রান্সফার করছে, না তোমার এনার্জি অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্ক অর হিট ট্রান্সফার করছে। এই ধরনের সিস্টেম বেসিক্যালি একটা আইসোলেটেড সিস্টেম। এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এন, ভি আর ই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং এটাই হয়ে যাচ্ছে তোমার একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট। তাহলে একটা ম্যাক্রোস্টেট কি না, একটা আইসোলেটেড সিস্টেম কনসিডার করছো যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস এন, টোটাল ভলিউম ভি আর টোটাল এনার্জি ই সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, তখন আমি বলবো সিস্টেমটা একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে আছে। ঠিক আছে, এটা ভালো। আচ্ছা, এবারে আমি একটু মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে ঢুকে দেখি যে তোমার এই যে কোন একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেট এন, ভি, ই এটাকে ফিক্স রেখেও কিন্তু অনেক রকম ভাবে থাকতে পারে। আর অনেক রকম ভাবে থাকতে পারে বলতে আমি বেসিক্যালি এখানে কি মানে করতে চাইছি, মানে করতে চাইছি হচ্ছে এই যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি যদি এরকম ভেবে নাও যে যে ওই যে পার্টিকুলার সিস্টেমটার কতগুলো এনার্জি লেভেলস আছে, এবারে ওই এন পার্টিকেল আচ্ছা ভলিউমটাকে ফিক্স করে তুমি যেটা করছো যে এনার্জি লেভেলের পজিশনগুলো তুমি ফিক্স করে দিয়েছো। আমরা দেখাবো যে ভলিউমটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমার এক একটা লেভেলের যে এনার্জি সেই এনার্জিটা ফিক্সড হয়ে গেছে। এবারে দেয়ার মে হ্যাভ সাম ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অনুযায়ী হচ্ছে বিভিন্ন এনার্জি লেভেলে মলিকুলগুলো সাজানো হবে, সাজিয়ে মানে এনটা মলিকুলই সাজানো হলো এবং এমনভাবে সাজানো হলো যাতে করে হচ্ছে টোটাল এনার্জি যেটা ই সেটা ফিক্সড আছে। তুমি দেখাতে পারো, আমি একটা এক্সাম্পল নিয়ে এক্ষুনি দেখাবো যে এন, ভি, ই ফিক্সড করেও কিন্তু মলিকুলগুলোকে মোর দ্যান ওয়ান নাম্বার অফ ওয়েতে কিন্তু সাজানো যেতে পারে। এই প্রত্যেকটা সাজানো তোমার বেসিক্যালি এক একটা করে কনফিগারেশন দিচ্ছে এবং এই কনফিগারেশনগুলোকে বলা হয় ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন। ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন, ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন সেটা কি তাহলে একটুখানি বুঝে নিই। সেটা হচ্ছে যে even if the system is at a particular macrostate, is at a particular macrostate, the molecules can be arranged in a number of ways. So even if the system is at a particular macrostate, the molecules can be arranged in a number of ways. In a number of ways. So each of this distribution, each of these arrangement gives a
gives a configuration called the instantaneous কনফিগারেশন। তার মানে আমি একটা পার্টিকুলার ম্যাক্রো স্টেটে আছি যেখানে NVE ফিক্সড হয়ে গেছে। এবার কথাটা হচ্ছে যে NVE ফিক্সড রেখে অর্থাৎ একটা ম্যাক্রো স্টেটের থেকেও কিন্তু পার্টিকেলগুলোকে তুমি বিভিন্ন রকমভাবে সাজাতে পারো। এই প্রত্যেকটা যে সাজানো সেই প্রত্যেকটা সাজানো হচ্ছে তোমার এক একটা ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন তোমার দেবে। আর এবারে এই যে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশনটা দিচ্ছে সেইটা একটুখানি ইলাবোরেট করা যাক। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে জাস্ট একটু বুঝে নেওয়া যাক আর কি। ঠিক আছে? আচ্ছা, ধরো আমি এরকম একটা কনসিডার করছি যে একটা ম্যাক্রো স্টেট একটা কনসিডার, মানে এটা একটা এক্সাম্পল দিয়ে ইলাস্ট্রেট করছি। তাহলে আমি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করছি, ম্যাক্রো স্টেট যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n আছে, টোটাল ভলিউম v আছে, টোটাল n আচ্ছা এটা এক কাজ করি যে এটা অন্যভাবে বলি। আমি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করছি। আচ্ছা, তার আগে একটা থার্মোডাইনামিক সিস্টেমের কথা বলি। ম্যাক্রো স্টেটটা আগে না, একটা স্পেসিফিক সিস্টেম কনসিডার করছি যার ইকুইপেস্ট এনার্জি লেভেলস আছে, মানে হারমোনিক অসিলেটরের মতো। শুরুটা করছি এইরকম ভাবে, এই কনসিডার এ thermodynamic system having equipped energy levels, equipped energy levels, ঠিক আছে? তো মানে এরকম একটা সিচুয়েশন আর কি, মানে ধরো এরকম, ধরো এই বিভিন্ন লেভেলগুলো আছে এবং এই লেভেলগুলো ইকুইপেস্ট, হ্যাঁ, এগুলো সব ইকুইপেস্ট এনার্জি লেভেলস। আচ্ছা, এদিকে এই যে ইকুইপেস্ট এনার্জি লেভেল, গ্রাউন্ড লেভেলে এনার্জি ধরো তুমি 0 ভাবলে, তারপর একটা ধরে নাও এপসাইলন, তারপর একটা 2 এপসাইলন, তারপর একটা 3 এপসাইলন, তারপর একটা 4 এপসাইলন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম ভাবে আমি একটা সিস্টেম কনসিডার করছি যার ইকুইপেস্ট এনার্জি লেভেলস আছে, যেটা মানে অনেকটা হারমোনিক অসিলেটরের মতো। আর এবারে একটা ম্যাক্রো স্টেট তুমি কনসিডার করছো, একটা স্পেসিফিক ম্যাক্রো স্টেট তুমি কনসিডার করছো যেখানে টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ পার্টিকেলস আর কি এনটা, সেটা ধরে নাও সেটা তিনটে মাত্র পার্টিকেল আছে এইটা। টোটাল ভলিউম ভিটা ধরে নাও তোমার ফিক্সড করে দিয়েছো, কোন ভ্যালুতে ফিক্সড করছে সেটা এখনো বলছি না এইটা। আর টোটাল এনার্জি ইটা, এটা ধরে নাও 3 এপসাইলন, যেখানে এপসাইলনটা হচ্ছে এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা হচ্ছে তোমার বেসিক্যালি এপসাইলন। ঠিক আছে? এটা টোটাল নাম্বার অফ মলিকুলস হচ্ছে n ইকুয়াল টু 3, টোটাল ভলিউম ভি হচ্ছে ফিক্সড, আর টোটাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে তোমার 3 এপসাইলন। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি এইটাকে ফিক্সড রেখে তুমি পার্টিকেলগুলোকে বিভিন্ন লেভেলে সাজাতে চাইছো। তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাজ ভি ইজ ফিক্সড, ভলিউমটা ফিক্সড হয়ে গেল, মানে এপসাইলন ইজ অলসো ফিক্সড। ভলিউম ফিক্সড হয়ে গেলে, হ্যাঁ, তোমার এই মানে যেটা এপসাইলনের ভ্যালু যেটা সেটা অলরেডি ফিক্সড হয়ে যাবে। তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল পার্টিকুলার বক্স প্রবলেমের কথা বলছো, পার্টিকুলার বক্সের ক্ষেত্রে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তো h²/8mL² এরকম ভাবে যায়। তা দেখো এলটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই মানে 1 ডাইমেনশনাল বলে ওটাই তোমার ভলিউম বা ওটাই তোমার লেন্থ দিচ্ছে। দেখো ওইটা লেন্থের উপরে কিন্তু এপসাইলনের ভ্যালুটা নির্ভর করছে। সেই জন্য ভলিউমটা তুমি যদি ফিক্সড করে দাও তবেই এপসাইলন ফিক্সড হবে। ভলিউম যদি ভ্যারি করে যায় তাহলে কিন্তু এপসাইলনের ভ্যালুটা কিন্তু পাল্টাতে পারে। তুমি যদি পার্টিকেল ইন এ 1D বক্সের ক্ষেত্রে বক্স লেন্থটাকে যদি তুমি বাড়াও তাহলে কিন্তু বিভিন্ন লেভেলের মধ্যে এনার্জি গ্যাপগুলো সেগুলো কিন্তু অল্টার করবে। তাহলে অ্যাজ ভি ইজ ফিক্সড,
এপসাইলন ইজ অলসো ফিক্সড। এটা প্রথমে ঠিক করে ফেলবে এটা। আর এবারে দেখো তুমি এই যে করসপন্ডিং যে সিচুয়েশনটা, সেখানে তুমি তিনটে পসিবিলিটি হতে পারে, 3 পসিবিলিটিস। কি হতে পারে? ধরো এই যে বিভিন্ন এনার্জি লেভেলস গুলো আছে, 0 এনার্জি, এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন, এরকম তো এনার্জি গুলো। আচ্ছা, এবারে এইখানে তুমি যখন পার্টিকেল গুলোকে রাখছো, পার্টিকেল গুলোকে ধরো তুমি এইখানে একটা রাখলে, এইখানে একটা রাখলে, এইখানে একটা রাখলে। দেখো এই যে পার্টিকুলার যে কনফিগারেশনটা, হ্যাঁ, এই পার্টিকুলার কনফিগারেশনে তুমি দেখো টোটাল নাম্বার অফ পার্টিকেল 3টে এবং টোটাল এনার্জি কিন্তু 3 এপসাইলনই হয়েছে। তার মানে এই যে ম্যাক্রো স্টেটটা এখানে আমি ডিফাইন করেছি, যে ম্যাক্রো স্টেটের টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, ভলিউমটা ফিক্সড হয়ে গেছে, আর এনার্জি 3 এপসাইলন আছে। এই পার্টিকুলার যে কনফিগারেশনটা এখানে বলা হলো আর কি, হ্যাঁ, তার ক্ষেত্রে কিন্তু ওই লজিকটা কিন্তু এটা ফলোড হয়েছে। এইটা হচ্ছে তোমার কনফিগারেশন, একটা কনফিগারেশন এ। কনফিগারেশন, এটাকে আমি এ নাম দিলাম, এটা হচ্ছে কনফিগারেশন এ। আর আরেকটা সিচুয়েশন দেখো তুমি, যে এই যে বিভিন্ন এনার্জি লেভেলগুলোর কথা ভাবছি, এটা এনার্জি 0, এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন, এটাকে এনার্জি প্লট করা হচ্ছে। এবার পার্টিকেলগুলোকে আর কিরকম ভাবে তুমি সাজাতে পারো দেখো, যাতে করে 3টে পার্টিকেল কিন্তু এনার্জিটা টোটাল 3 এপসাইলনই হবে। হ্যাঁ, সেটা একটু খেয়াল করে দেখো কি করে সম্ভব হতে পারে। যে এইখানে তুমি যদি 2টো পার্টিকেল রেখে দাও, এইখানে যদি একটা পার্টিকেল রেখে দাও, তাহলে দেখো 3টে পার্টিকেল আছে কিন্তু এনার্জিটা 3 এপসাইলনই হলো। এইটা আর একটা কনফিগারেশন, ধরে নাও এটা কনফিগারেশন বি। আবার দেখো আর একটা সিচুয়েশন, এনার্জিটা 0, এপসাইলন, 2 এপসাইলন, 3 এপসাইলন। আমি 3টে পার্টিকেলকেই হচ্ছে ফার্স্ট এক্সাইটেড সেটে রাখলাম, অর্থাৎ প্রত্যেকটাকে আমি এইখানে রাখলাম। দেখো আবার সেই টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3 এবং টোটাল এনার্জি হচ্ছে 3 এপসাইলন। এই যেটা হলো এইটা আর একটা কনফিগারেশন সি। তাহলে এবারে দেখো যে এই পার্টিকেলগুলো কিন্তু ইনডিস্টিংগুইজেবল হয়, মানে এই যে 3টে পার্টিকেলের কথা বলা হয়েছে, এই 3টে পার্টিকেলের মধ্যে যদি তুমি কোনো তফাৎ না করতে পারো, তাহলে এই 3টেই পসিবিলিটি। তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি পার্টিকেলগুলো এই যে ডিস্টিংগুইজেবল, ইনডিস্টিংগুইজেবল, তার মানে আমি পরে বলছি, যে ইফ দ্য পার্টিকেলস আর identical and indistinguishable। এই যে আইডেন্টিক্যাল এন্ড ইনডিস্টিংগুইজেবল, এর মানে আমরা কিছুদিন আগে বলেছি অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপালের কনটেক্সটে, সেটা আমি আজকে মানে আরেকবার বলবো, সেটা পরে আসছি। ইফ দ্য পার্টিকেলস আর আইডেন্টিক্যাল অ্যান্ড ইনডিস্টিংগুইজেবল, দেন টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস হচ্ছে তোমার 3টে, এ, বি আর সি। আচ্ছা, এবারে হোয়াট হ্যাপেন্স if the particles are identical but distinguishable? পার্টিকেলগুলো যদি আইডেন্টিক্যাল তার সঙ্গে ডিস্টিংগুইজেবল হয়, তাহলে কি ঘটবে? তুমি খেয়াল করে দেখো, তুমি এখন মনে মনে ভাবো এই যে 3টে পার্টিকেল, এই 3টে পার্টিকেল হচ্ছে এ, বি আর সি। তাহলে এ, বি আর যদি সি হয়, তাহলে এইখানে এ, এইখানে বি, এইখানে সি রাখতে পারো, এইখানে এ, এইখানে সি, এখানে বি রাখতে পারো, এখানে বি, এখানে এ, এখানে সি রাখতে পারো, এখানে বি, এখানে সি, এখানে রাখতে পারো, এখানে সি, এখানে এ, এখানে বি রাখতে পারো, এখানে সি, এখানে বি, এখানে এ রাখতে পারো। তাহলে দেখো আমি যদি 3টে পার্টিকেল এ বি সি এইরকম ভাবে ডিস্টিংগুইজেবল করে দিই, তাহলে কিন্তু তুমি যদি সেই মতো করে দেখো,
মানে আমার ছবিতে হয়তো মানে অনেক ছবি আঁকতে হয় বলে আমি আর আঁকছি না। এটা তিনটে পার্টিকেল যার এনার্জিটা 0, এপসাইলন, 2 এপসাইলন এরকম ভাবে যাচ্ছে। কথা হলো 0, এপসাইলন, 2 এপসাইলন এইভাবেই তো রাখছি তো, হ্যাঁ। এটাকে যাচ্ছে, এখানে উপরের লেভেল আছে আর কি, এটা 3 এপসাইলন। এইখানে দেখো এই যে সাজানোটা, এইটা প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক একই রকমের সিচুয়েশন। তাহলে এখানে কি হচ্ছে, তুমি দেখো এই কনফিগারেশন থেকে তুমি জাস্ট বেসিক্যালি 6টা ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট পেতে পাচ্ছ। মানে এখান থেকে তুমি যেটা পাচ্ছ হচ্ছে টোটাল 6 ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টস পেতে পারো। এই যে 6টা ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট, কারণ এবিসি আলাদা বলে। এবিসি যদি একদম ইনডিস্টিংগুইজেবল হয়ে যেত তাহলে কিন্তু 6টা না, তুমি একটা অ্যারেঞ্জমেন্ট যেমন পাচ্ছ সেটাই পেতে। ঠিক এখানে দেখো, এখানে একই রকম ভাবে এইখানে এবি রেখে এইখানে তুমি সি কে রাখলে, এইখানে এসি রেখে এখানে তুমি বি কে রাখলে, এখানে বিসি রেখে এখানে তুমি এ কে রাখলে। এক্ষেত্রে হচ্ছে 3 ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্টস। আর এই পার্টিকুলার কেসে এ বি সি অনলি 1 অ্যারেঞ্জমেন্ট। তার মানে দেখো এই যেটা লিখেছি যে হোয়াট হ্যাপেন্স ইফ দ্য পার্টিকেলস আর আইডেন্টিক্যাল বা ডিস্টিংগুইজেবল, তখন কি হচ্ছে, উই ক্যান গেট মোর অ্যারেঞ্জমেন্টস। আমি আরো অ্যারেঞ্জমেন্টস পেতে পাচ্ছি, দ্যাট ইজ মোর মাইক্রোস্টেটস। তাহলে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট তোমার এক একটা মাইক্রোস্টেট দেয়, যেটা আমি অলরেডি বলেছিলাম আর কি। মাইক্রোস্টেট বলতে আমি কি বুঝছি সেখানে বলেছিলাম আর কি, যে গিভেন একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটের থেকেও কিন্তু পার্টিকেলগুলোকে বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জ করতে পারো। প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এক একটা তোমার মাইক্রোস্টেট দিচ্ছে। তা পার্টিকেলগুলো যদি তোমার ইনডিস্টিংগুইজেবল হয়ে যায়, তাহলে এই যে পার্টিকুলার ম্যাক্রোস্টেটটা কনসিডার করা হয়েছে, যেখানে টোটাল নাম্বার অফ মলিকুলস হচ্ছে 3টে, টোটাল এনার্জি 3 এপসাইলন, ভলিউমটা ফিক্সড, তার ক্ষেত্রে 3টে তুমি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন বা 3টে মাইক্রোস্টেট পেতে পারো। আর যখন পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয়ে যাবে তখন কিন্তু তোমার নাম্বার অফ মাইক্রোস্টেটের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে দেখো প্রথমটা থেকে 6টা, সেকেন্ডটা থেকে 3টে, আর পরেরটা থেকে একটা, টোটাল 6টা, 3টে আর একেবারে 10টা মাইক্রোস্টেট তুমি পেয়ে যাচ্ছ। এর ক্ষেত্রে মোর মাইক্রোস্টেট এবং টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট কি হয়ে গেল, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট সেই সংখ্যাটা হয়ে যাচ্ছে তোমার এখন 10টা হয়ে গেল। আচ্ছা, এবারে এই যে এই যে তুমি ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন গুলোকে পেয়েছো, তাহলে এই প্রত্যেকটা মানে একটা গিভেন কনফিগারেশন, তার মধ্যে তুমি বেসিক্যালি যতগুলো মানে ডিস্টিংগুইজেবল হলে যতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ, একে বলা হবে এক একটা মাইক্রোস্টেট। সরি সরি, আমি মানে আবার বলছি, মানে যেটা হচ্ছে যে মানে এই যে কোনো একটা পার্টিকুলার কনফিগারেশন, তার মধ্যে কতগুলো মাইক্রোস্টেট পেলে সেইটাকে বলা হয় থার্মোডাইনামিক ওয়েট। তাহলে একটা টার্ম আমি ইন্ট্রোডিউস করলাম, তোমার থার্মোডাইনামিক ওয়েট অফ এ কনফিগারেশন। থার্মোডাইনামিক ওয়েট অফ এ কনফিগারেশন কি না, যদি পার্টিকুলারগুলো ডিস্টিংগুইজেবল হয়, তাহলে একটা পার্টিকুলার কনফিগারেশন সেখান থেকে তুমি মোর দ্যান 1 মাইক্রোস্টেট পেতে পারো, সেই সংখ্যাটাই হচ্ছে তোমার থার্মোডাইনামিক ওয়েট। তাহলে যেটা হচ্ছে যে ইফ দ্য particles are distinguishable, then a particular configuration can give more than one arrangements or microstates। ঠিক আছে, আর নাম্বার অফ microstates in a
given configuration is called the weight of that configuration. Weight of that configuration. তাহলে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, তাহলে ইন আওয়ার এক্সাম্পল বা ইন আওয়ার কেস, এই ওয়েট ফর কনফিগারেশন এ সেটা হচ্ছে তোমার 6, ওয়েট অফ কনফিগারেশন বি সেটা হচ্ছে তোমার 3, আর ওয়েট অফ কনফিগারেশন সি সেটা হচ্ছে তোমার 1। তাহলে যদি তুমি প্রথমে কনফিগারেশন গুলো পেয়ে গেলে, এবারে পার্টিকেল গুলো ইনডিস্টিংগুইজেবলের বদলে যখনই তোমার ডিস্টিংগুইজেবল হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট বা টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস হচ্ছে বেড়ে যাচ্ছে। যেমন যে এক্সাম্পলটা দিয়েছি প্রথম কেসটাতে, যখন মানে 3টে ডিফারেন্ট লেভেলে হচ্ছে এবিসি আছে, তখন কিন্তু তুমি ওই কনফিগারেশনটাকে তুমি 6টা পসিবল অ্যারেঞ্জমেন্টে ভাঙতে পারছো। প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এক একটা মাইক্রোস্টেট দিচ্ছে, আর নাম্বার অফ মাইক্রোস্টেট ইন এ গিভেন কনফিগারেশন একে বলা হচ্ছে ওয়েট অফ দ্যাট কনফিগারেশন। তার মানে যেটা কথা সেটা হচ্ছে যে তোমার এই কনফিগারেশন এ তার ওয়েটটা হলো 6, কনফিগারেশন বি তার ওয়েটটা হলো 3, আর টোটাল কনফিগারেশন সি কে তার ওয়েটটা হচ্ছে 1। আচ্ছা, খেয়াল করে দেখো, যদি একটুখানি মোটামুটি ভাবে বোঝো, এই যে 6টাকে ডিস্টিং কনফিগারেশন পাচ্ছ, এই 6টা কি করে তুমি পাচ্ছ দেখো, যে তোমার টোটাল পার্টিকেল ছিল 3টে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তাকে তুমি ভাগ করছো যে বিভিন্ন লেভেলগুলো আছে। প্রথম লেভেলে একটা পার্টিকেল, সেকেন্ড লেভেলে একটা পার্টিকেল, থার্ড লেভেলে একটা পার্টিকেল, আর পরের লেভেলগুলোতে তোমার 0টা পার্টিকেল, ইত্যাদি ইত্যাদি। সেইটাকে করলে তুমি দেখো 6 এই নাম্বারটা পেতে পারো। আবার দেখো এই যে 3 এই নাম্বারটা পাচ্ছ কি করে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রথম লেভেলে নাম্বার অফ পার্টিকেলস 0, প্রথম লেভেলে নাম্বার অফ পার্টিকেলস 2টো, সেকেন্ডটায় নেয়, থার্ডটায় নেয়, থার্ডটায় একটা, তারপর একটা নেয়, ইত্যাদি ইত্যাদি। এটা তুমি কষে দেখো, এই সংখ্যাটা হয়ে যাচ্ছে 3। আর এই পার্টিকুলার কেসে দেখো, এটা 3 ফ্যাক্টোরিয়াল, যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল তার ফ্যাক্টোরিয়াল করছো, নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ইত্যাদি, এবং এই সংখ্যাটা দেখো তোমার হয়ে যাচ্ছে 1। তার মানে দেখো যে এই যে মানে এই পার্টিকুলার কেসে যেহেতু টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে খুব কম, টোটাল নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা যেহেতু তোমার কম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি এখান থেকে মানে তুমি গুনে 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 ক্যালকুলেটটাকে করতে পারছো। একটু ধর, আচ্ছা আচ্ছা দেখো, তাহলে এটা আবার বলছি যে এই পার্টিকুলার কেসে কিন্তু মাত্র 3টে পার্টিকেল আছে, তাহলে তুমি গুনে গুনে কোন একটা গিভেন কনফিগারেশনের করেসপন্ডিং ওয়েটটা বা কোন একটা গিভেন কনফিগারেশনের আন্ডারে কতগুলো মাইক্রোস্টেট হচ্ছে সেটাকে তুমি করে ফেলতে পারছো। কিন্তু যখন তোমার হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকবে না, তখন সিচুয়েশনটা একটুখানি তোমার কমপ্লিকেটেড হয়ে যাবে, তখন একটা ফর্মুলা দরকার হচ্ছে। তাহলে জেনারেল ফর্মুলাটা কি? জেনারেল ফর্মুলাটা দেখো। আচ্ছা, জেনারেল ফর্মুলাটা বের করার জন্যে তোমাকে প্রথমে একটা কনফিগারেশনকে, সরি একটা ঠিক আছে কনফিগারেশনই বলি, কোন একটা কনফিগারেশনকে কিভাবে তুমি লিখতে পারো। ধরো তোমার আমি বললাম যে লেট টোটাল নাম্বার অফ মলিকুলস বা পার্টিকেলস সেটা হচ্ছে তোমার n। আর এবারে তুমি এই বিভিন্ন লেভেল এনার্জি লেভেলস গুলো আছে, তাহলে ইকুইপেস্ট হতেও পারে নাও পারে, এর কোনো বাধ্যবাধকতা নেই। মানে একটা স্পেশাল কেসে হয়তো ইকুইপেস্ট হলো, কিন্তু সব জায়গায় ইকুইপেস্ট হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। পার্টিকেলের বক্সের ক্ষেত্রে তারা ইকুইপেস্ট নয়। তাহলে যাকে যেটা এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল, যার এনার্জি ধরে নেয় এপসাইলন 0, তারপরে এনার্জি এপসাইলন 1, তারপরে এনার্জি এপসাইলন 2, এইরকম ভাবে তোমার যাচ্ছে। এটা ith লেভেল, তার এনার্জি ধরে এপসাইলন i। আচ্ছা, নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে গ্রাউন্ড লেভেলে n0টা, এখানে n1টা, এখানে n2টা, এইরকম ভাবে যেতে যেতে ধর ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস n-টা। তাই এটা একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা, দিস কনফিগারেশন ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n0, n1,
n2 ডট 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 ni এইরকম ভাবে তুমি লিখে দেবে। তাহলে দেখো এই যে এইরকম করে একটা মানে ছবি এঁকে এরকম ট্রি এর মতো একটা ছবি এঁকে তার লেভেলগুলোতে পার্টিকেলগুলোকে রাখা, এইভাবে তো জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করা খুব অসুবিধে। অল্প মলিকুল হলে তুমি সহজে পারো, কিন্তু বেশি মলিকুল হলে এটা খুব অসুবিধে। সেইখানে সিম্বলিক্যালি যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট যদি হয়, যেখানে গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড n1, সেকেন্ড এক্সাইটেড n2 ডট 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 ডট, তাদের ক্ষেত্রে এই পার্টিকুলার কনফিগারেশনসটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারবে, মানে কোন লেভেলে কতগুলো পার্টিকেলস আছে সেটা পর পর করে জাস্ট লিখে দেওয়া। ঠিক আছে? মানে তার মানে যেটা আমি বলছি যে এই যে করসপন্ডিং কনফিগারেশনসটা, এই কনফিগারেশনসটাকে তুমি এইরকম ভাবে লিখবে, প্রথমটায় একটা, তারপরেরটা একটা, তারপরেরটা একটা, তারপরে 0 0 ডট 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 এইভাবে কনফিগারেশনটাকে তুমি লিখবে। বি এই যে কনফিগারেশনটা দেখো, এটা তুমি কি করে লিখবে, প্রথমটা 0 2, তারপর একটা 0, তারপর একটা 0, তারপরে 1, তারপরে 0 ডট 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 এরকম ভাবে লিখবে। আর এই কনফিগারেশন তুমি কেমন করে লিখবে, প্রথমটা 0, তারপরে 3, তারপরে 0, তারপরে 0 ডট 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 এরকম ভাবে লিখবে। ঠিক আছে? তাহলে জেনারেলি কনফিগারেশনটাকে এইরকম ভাবে লেখা হয়। আর ওয়েট অফ দিস কনফিগারেশন, ওয়েট অফ দিস কনফিগারেশন এটা সেটা হচ্ছে w ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, বা সিম্বলিক্যালি লিখলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। মানে যখন যোগ হিসেবে থাকে তখন সেটা সামেশন দিয়ে লিখতে হয়, আর যখন তোমার গুণ থাকে তখন হচ্ছে তোমার পাই এই সিম্বলটাকে ইউজ করতে হয়, ক্যাপিটাল পাই, মানে পাই ওভার i ni ফ্যাক্টোরিয়াল। এইটা ডব্লু মানে ওয়েট অফ দিস কনফিগারেশন, সেটা এরকম ভাবে লিখতে হয়। আচ্ছা, এইটা কখন সত্যি না, এটা সত্যি হচ্ছে ফর নন ডিজেনারেট কেস। নন ডিজেনারেট কেসে ওয়েটের ফর্মুলা হচ্ছে এইটা। আর যদি ডিজেনারেসি থাকে, ডিজেনারেট কেসে ডব্লুটা হবে কত, n ফ্যাক্টোরিয়াল বাই n0 ফ্যাক্টোরিয়াল, n1 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। আচ্ছা, এবার খেয়াল করে দেখো যে যদি তোমার ডিজেনারেসি থাকে, মানে ধরো কোনো একটা পার্টিকুলার লেভেল, মানে ith লেভেল, ধরো ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস niটা আছে, এবারে এই যে ith লেভেলটা, এখানে সব বিভিন্ন এনার্জি লেভেলগুলো আছে, তাহলে এইটা হচ্ছে আমার ith লেভেল, যার এনার্জিতে এপসাইলন i আর যার ডিজেনারেসিতে gi। আর এর মানেটা কি, মানেটা হচ্ছে একই এনার্জিতে তোমার জিআইটা কোয়ান্টাম স্টেটস আছে। তাহলে পার্টিকেলটা দেখো, যদি তোমার কোনো রেস্ট্রিকশন না থাকে, রেস্ট্রিকশন মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার মানে বক্সে, মানে ধরো এইখানে কতগুলো বক্স আছে, এ একটা বক্স, এ একটা বক্স, এ একটা বক্স ইত্যাদিতে, মানে যতগুলো বক্স আছে তোমার বেসিক্যালি মানে ততগুলো কোয়ান্টাম স্টেটস আছে আদার, মানে সেটাই হচ্ছে তোমার ডিজেনারেসিটা। আর এবারে এই যে বক্সে পার্টিকেলটা ঢুকবে, যদি যদি এমন হয় যে একটা বক্সের অকুপেন্সির কোনো লিমিট নাই, মানে যত খুশি পার্টিকেল থাকতে পারে, যদি এরকম একটা সিচুয়েশন তোমার হয়, তাহলে এই লেভেলে প্রথম পার্টিকেলটা জিআই বক্সের যে কোনো একটা তুমি রাখতে পারো, সেকেন্ড পার্টিকেলটাও তো জিআই এর যে কোনো একটা তুমি রাখতে পারো, থার্ডটাকেও জিআই এর যে কোনো একটাতে রাখতে পারো। কারণ প্রথমটা একটা যখন ঢুকে যাচ্ছে, পরেরটাই কিন্তু, পরের পার্টিকেলটা এই জায়গায় ঢুকতে কিন্তু কোনো আপত্তি নেই। তাহলে প্রথম পার্টিকেলটাকে জিআই নাম্বার অফ ওয়েতে রাখতে পারে, দ্বিতীয়টাকে জিআই নাম্বার ওয়েতে, তৃতীয়টাকেও জিআই নাম্বার ওয়েতে। তাহলে এখানে যদি টোটাল এনআই নাম্বার অফ পার্টিকেলস থাকে, তাহলে তুমি টোটাল কত রকম ভাবে রাখতে পারবে, জিআই টু দি পাওয়ার এনআই নাম্বার অফ ওয়েতে। ঠিক একই রকম ভাবে গ্রাউন্ড স্টেট, যার এনার্জি যে এপসাইলন জিরো, তার যদি ডিজেনারেসি জি0 হয়, তাহলে n0 নাম্বার অফ পার্টিকেলসকে তুমি জি0 বক্সের মধ্যে কত রকম ভাবে রাখতে পারবে না, জি0 টু দি পাওয়ার n0 এইরকম ভাবে। তাহলে এর সঙ্গে যেটা অ্যাডিশনালি গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে জি0 টু দি পাওয়ার n0, g1 টু দি পাওয়ার n1, g2 টু দি পাওয়ার n2 ডট 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 করে আলটিমেটলি জিআই টু দি পাওয়ার ni, এই জিনিসটা তোমার অ্যাডিশনালি গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে আলটিমেটলি ফর্মুলাটা কি হলো না, n ভাগ করে তুমি বাইরে বসিয়ে দিলে, এবারে পাই ওভার আই এই জিআই টু দি পাওয়ার এনআই বাই হচ্ছে তোমার এনআই ফ্যাক্টোরিয়াল। এটা কখন, এটা না এটা কখন সত্যি না, হোয়েন অকুপেন্সি অফ এনি স্টেট ইজ আরবিট্রারি। মানে যখন
কোন একটা পার্টিকুলার স্টেটে মানে এই যে বক্সে যত খুশি পার্টিকেল যখন থাকতে পারে সেই সিচুয়েশনে হচ্ছে তুমি ডিজেনারেট কেসে ডব্লিউটা পেয়ে গেলে তোমার এইটা। তাহলে দেখো আমি কি করলাম, আমি যেটা করলাম যে কোন একটা ম্যাক্রো স্টেট কনসিডার করলাম, তার আন্ডারে কনফিগারেশন করলাম, এবং যদি পার্টিকেলগুলো ডিস্টিংগুইজেবল হয় তাহলে কোন একটা গিভেন কনফিগারেশন তুমি একাধিক মাইক্রো স্টেট পেতে পারো, যাকে বলছি থার্মোডাইনামিক ওয়েট। ঠিক আছে, এবং সেই থার্মোডাইনামিক ওয়েটটা কোন একটা গিভেন কনফিগারেশনের জন্য, যে কনফিগারেশনটা যে N0 N1 N2 N3 ডট 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 এইরকম ভাবে লেখা হচ্ছে, সেইটা তুমি কোন ফর্মুলা দিয়ে থার্মোডাইনামিক ওয়েটটাকে বের করবে সেটাকে আমরা বললাম। যদি কোনো ডিজেনারেসি না থাকে তাহলে একরকম করে, আর যদি ডিজেনারেসি থাকতে তাহলে এইরকম করে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এরকম যদি সিচুয়েশন হতো যে এই যে পার্টিকুলার বক্সের মধ্যে একটা পার্টিকেল থেকে গেলে পরের পার্টিকেল ঢুকতে পারবে না, যেটা ফেরমিয়নসের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এই ধরনের সিচুয়েশন হবে না। মানে যদি কোন একটা বক্সে যত খুশি পার্টিকেল থাকতে পারে এরকম যদি ক্রাইটেরিয়া থাকে, তাহলে কিন্তু যখন ডিজেনারেসি থাকবে তখন ডব্লিউর এক্সপ্রেশন হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে ধরো আমি একটা ম্যাক্রো স্টেট ধরেছিলাম, মানে এই যে যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলে আমি একটা ম্যাক্রো স্টেট কনসিডার করেছিলাম, যেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার 3, টোটাল ভলিউম হচ্ছে তোমার ভি, আর টোটাল এনার্জি হচ্ছে 3 এপসাইলন। এই ম্যাক্রো স্টেট থেকে তুমি কিন্তু টোটাল 6 প্লাস 3 প্লাস 1 টোটাল 10টা কিন্তু মাইক্রোস্টেট পেয়েছো। টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে 10টা। আর এবার টোটাল মাইক্রোস্টেট যদি তোমার 10টা হয়, এবারে কথা হচ্ছে এই 10টার মধ্যে তুমি দেখো, তুমি যখন অ্যাকচুয়ালি মানে একটা মানে ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি দেখো যে তুমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছ একটা ম্যাক্রোস্টেটে টোটাল নাম্বার অফ পার্টিকেলস 3, টোটাল ভলিউম ভি, আর টোটাল এনার্জি 3 এপসাইলন। এবারে তুমি যখন ভেতরে ঢুকে নাক গলাবে বা উঁকি মারার চেষ্টা করবে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখার চেষ্টা করবে, তখন তুমি কি দেখবে, মানে অ্যাকচুয়ালি কেমন করে পার্টিকেলগুলো সাজানো আছে। তুমি যেটা অঙ্ক কষে দেখতে পারলে এই 10টার যে কোনো একরকম ভাবে সে সাজানো থাকতে পারে, কিন্তু কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তুমি তো একটাই দেখতে পাবে। একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে সবাই আছে এরকম তো তুমি দেখতে পাবে, 10টার মধ্যে যে কোনো একটা তুমি দেখতে পাবে। আর এবারে কথাটা হচ্ছে যে এই যে 10টার মধ্যে তুমি অ্যাকচুয়ালি কোনটাকে দেখতে পাবে। মানে আমি যদি সেই মতো করে দেখি যে এইখান থেকে তুমি পেয়েছো 3টে, এখান থেকে 2টো, আর এখান থেকে একটা, এই যে 10টা পসিবিলিটিস দাদা, যেটা আমি 10টা মাইক্রোস্টেট বলছি, তাহলে সেই 10টা মাইক্রোস্টেটের মধ্যে তুমি অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক সিস্টেমটা কোন অবস্থাতে বা ম্যাক্রোস্টেটটা ঠিক কোন অবস্থাতে আছে। কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তো 10টা একসাথে থাকতে পারে না, যে কোনো একটা থাকবে, তো কোনটা থাকবে। আচ্ছা, সেখানে যেটা বলা হচ্ছে যে যদি পার্টিকেলগুলো নন ইন্টারঅ্যাক্টিং হয়, মানে আইডেন্টিক্যাল এবং নন ইন্টারঅ্যাক্টিং হয়, তাহলে কিন্তু এই 10টা মাইক্রোস্টেটিস কিন্তু ইকুয়ালি প্রবাবল। অর্থাৎ তুমি যদি বিভিন্ন মুহূর্তে দেখো, হ্যাঁ, বিভিন্ন মুহূর্তে যেমন কয়েন টস করার মতো, যে যদি আনবায়াস কয়েন হয় তাহলে হেড পড়ার সম্ভাবনা আর টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 50-50। মানে তুমি একটা পার্টিকুলার টাইমে যখন হেড টস করলে আইদার হেড পড়লো না হলে টেল পড়লো, দুটো তো একসাথে থাকতে পারে না, কিন্তু তুমি টস করতেই থাকতো। অনেকবার টস করলে তুমি আলটিমেটলি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যদি আনবায়াসড কয়েন হয় তাহলে কিন্তু 50% টাইম হেড পড়বে, 50% টাইমস হচ্ছে টেল পড়বে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি। এখানে ঠিক একই রকমের সিচুয়েশন, যে তোমার যে অ্যাকচুয়ালি কোন কনফিগারেশনটা তুমি দেখতে পাবে আর কি, এই কোন কনফিগারেশনটাকে দেখতে পাবো সেইটা অ্যাকচুয়ালি গাইডেড হয় একটা পস্টুলেট দিয়ে, যাকে বলা হয় পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি। পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি সে কি বলছে, সে যেটা বলছে যে ফর এ সিস্টেম অফ আইডেন্টিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল জুড়ে দিই, ফর এ সিস্টেম অফ ক্লাসিক্যাল identical and non-interacting particles, all microstates of a given macrostate, আর a given macrostate এর মধ্যে যে সমস্ত মাইক্রোস্টেটস গুলো আছে
given microstress are equally probable. কি বলা হচ্ছে, for a system of classical identical and non-interacting particles or microstates of a given macrostress are equally probable, এটাকে বলা হচ্ছে যে postulates of equal a priori probabilities। আমি প্রুভ করছি না, কিন্তু আমি জাস্ট বলতে পারছি যে হ্যাঁ, এটা হচ্ছে মানে সমস্ত মাইক্রোস্টেটসগুলো ইকুয়ালি প্রবাবল, কারণ কোন একটা পার্টিকুলার কনফিগারেশন পছন্দ করার মতো কিছু নেই। কারণ পার্টিকুলারগুলো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা নন ইন্টারাক্টিং, ইন্টারাক্টিং হলে তখন না হয় হয়তো কিছু একটা পছন্দ করতে পারতো, রিপালসিভ হলে সে নিশ্চয়ই বিভিন্ন লেভেলে একজন একজন করে থাকতে চাইবে। এবার তিনজন যদি প্রচন্ড বেশি অ্যাট্রাকশন থাকে, তাহলে তিনজন হচ্ছে একটা জায়গায় থাকতে চাইবে, তখন হচ্ছে তোমার কনফিগারেশন 3 যেটা, সেটা হচ্ছে ডমিনেটিং হবে। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে যদি তোমার ওই ধরনের কিছু বায়াসনেস না থাকে, তাহলে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। এইটা কোয়ান্টাম মেকানিক্সের ইম্পর্টেন্ট পস্টুলেট, একে বলা হচ্ছে পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি। আচ্ছা, এবারে দেখো, যদি এটা সত্যি হয়, যদি অল মাইক্রোস্টেট যদি ইকুয়ালি প্রবাবল হয়, তাহলে তুমি কি পাচ্ছ, এই যে এই পার্টিকুলার সিস্টেমে যে তিনটে কনফিগারেশন তুমি পেয়েছো, এই তিনটে কনফিগারেশনের মধ্যে তুমি কি দেখছো, তিনটে কনফিগারেশনের মধ্যে কনফিগারেশন এ তার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে 6টা, কনফিগারেশন বি তার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে 3টে, কনফিগারেশন সি তার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে তোমার একটা। তাহলে এবারে খেয়াল করে দেখো যে যদি প্রত্যেকটা মাইক্রোস্টেট ইকুয়ালি প্রবাবল হয়, তাহলে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিতে কনফিগারেশন এ সে 60% কন্ট্রিবিউট করবে, কনফিগারেশন বি সে 30% কন্ট্রিবিউট করবে, আর কনফিগারেশন সি সে 10% কন্ট্রিবিউট করবে। মানে এটা হচ্ছে তোমার ওই মানে এই ভোটের মতো, মানে ভোটে প্রত্যেকের একটাই ভোটাধিকার, মানে সে তুমি যত বিখ্যাত মানুষই হোক আর যত তুচ্ছ মানুষই হোক, তোমারও ভোটের ক্ষমতা হচ্ছে একটা, আরেকজনের ভোটের ক্ষমতা হচ্ছে একটা, প্রত্যেকটা ভোটের মূল্য কিন্তু একই। তাহলে এবারে কে ভোটে জিতবে বা কে কে ডমিনেট করবে, কে না, যে লোককে বেশি লোকে মানে যে প্রার্থীকে বেশি লোকে ভোট দেবে। দেখো, তোমার হয়তো মোস্ট ইম্পর্টেন্ট লোকটা হয়তো ধরো কোনো একটা নোবেল লরিয়ার বা রতন টাটা, সে হয়তো আমাকে ভোট দিল, কিন্তু আমি ভোট পেয়েছি একটা। আর ভীষণ কিছু মানে সাধারণ মানুষ যাদের রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনতা নেই, সেরকম হয়তো 10জন লোক আরেকজনকে ভোট দিয়েছে, সেই কিন্তু জিতবে। আমার ক্ষেত্রে সবচেয়ে হেভিওয়েট লোকটা, সবচেয়ে বুদ্ধিমান লোকটা, সেও যদি আমাকে ভোট দেয়, তাহলে কিন্তু আমি ভোটে জিতবো না। কেন না, কারণ প্রত্যেকে ভোটের মানে ভোট দেওয়ার ক্ষমতা একই এবং প্রত্যেকটা ভোটের মূল্য হচ্ছে একই বলে। তাহলে এটাই হচ্ছে কথা, সেটা হচ্ছে কি, যেহেতু পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটিজ আছে, সেইটা আমায় কি বলে দিচ্ছে, সেটা আমায় বেসিক্যালি বলে দিচ্ছে যে যে সেই কনফিগারেশনটা যার করসপন্ডিং মাইক্রোস্টেটের সংখ্যা বা থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে ম্যাক্সিমাম, সেই বেসিক্যালি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে সেই কন্ট্রোল করবে। ঠিক আছে, তাই এটা কথা হচ্ছে যে মানে ইন এ থার্মোডাইনামিক সিস্টেম number of particles is huge, system number of particles বা molecules আর কি, particles n is huge, hence it is usually observed that equilibrium property of a macrostate is solely controlled by that configuration which has maximum thermodynamic weight। ঠিক আছে, this configuration
is called the most dominating configuration. এই কনফিগারেশনটাকে বলা হবে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তা কি হলো না, দেখো আমি প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি আছে বলেই আমি এটা বললাম যে প্রত্যেকটা মাইক্রোস্টেট তোমার ইকুয়ালি প্রবাবল। তাহলে যে এক্সাম্পলটা দিয়েছি সেখানে আমার একটা পার্টিকুলার ম্যাক্রোস্টেটে তোমার 3টে কনফিগারেশন আছে এবং টোটাল 10টা মাইক্রোস্টেট আছে। তাহলে প্রত্যেকটা মাইক্রোস্টেট যদি তোমার ইকুয়ালি প্রবাবল হয় তার মানে পরিষ্কার যে টোটাল 100% কন্ট্রিবিউশনের মধ্যে 60% কন্ট্রিবিউশন হচ্ছে কনফিগারেশন এ করছে, 30% কনফিগারেশন বি করছে, আর 10% কনফিগারেশন সি করছে। তাহলে এক্ষেত্রে 60-30-10 এই রকম ভাবে ওটা ডিস্ট্রিবিউটেড হলো এবং পরিষ্কার মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা হলো কনফিগারেশন এ, কারণ তার কন্ট্রিবিউশনটাই বেশি থাকবে। আর এবারে কথাটা হচ্ছে যদি নাম্বার অফ পার্টিকেলস তোমার হিউজ হয়ে যায় না, মানে অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যায়, তখন তুই যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে এই যে যে এই ইনফাইনাইট পসিবল যে মানে ইনফাইনাইট পসিবল যে কনফিগারেশন হতে পারে তার মধ্যে একটা কনফিগারেশন ইউজুয়ালি এক্সিস্ট করে যার থার্মোডাইনামিক ওয়েটটা অনেক অনেক বেশি দেন এনি আদার কনফিগারেশনস, এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা বেসিক্যালি হচ্ছে সেই কনফিগারেশন দিয়েই কন্ট্রোল হবে, তাকে বলা হবে হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে ইন দ্য থার্মোডাইনামিক সিস্টেম নাম্বার অফ পার্টিকেলস n is huge, hence it is usually observed that equilibrium property of a macrostate is solely controlled by that configurations which has maximum thermodynamic weight. This configuration is called the most dominating configuration. তার মানে তুমি যদি ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলোকে বুঝতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে। তার মানে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে টু ফাইন্ড বা টু আন্ডারস্ট্যান্ড the macroscopic thermodynamic property from microscopic point of view, we have to find out the most dominating configuration. তাহলে আমাকে কিন্তু মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে, কারণ মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে ঠিক করে ফেলছে। তাহলে এবারে যদি আমি থার্মোডাইনামিক প্রপার্টিটাকে ফ্রম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে চাই তাহলে আমাকে কিন্তু ওই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা তুমি যদি বের করবে সেটা কিন্তু পুরোটা লুকিয়ে আছে ওই ডব্লিউর এক্সপ্রেশনের উপরে। দেখো আমি বোঝানোর জন্য আমি এই যে ডব্লিউর এক্সপ্রেশনগুলোকে লিখেছি, ডব্লিউর এক্সপ্রেশনগুলো লেখার সময় দেখো সবসময় বলছি ক্লাসিক্যাল পার্টিকেল, নন ইন্টারাক্টিং পার্টিকেল, আইডেন্টিক্যাল পার্টিকেল, ডিস্টিংগুইশেবল পার্টিকেল, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। তাহলে এই যে ক্লাসিক্যাল, আইডেন্টিক্যাল, নন ইন্টারাক্টিং, ডিস্টিংগুইশেবল পার্টিকেল, এই ধরনের পার্টিকেলগুলো কিন্তু একটা স্পেসিফিক নাম আছে। ধরো আমি যেটা করলাম যে এই যে থার্মোডাইনামিক ওয়েটটা যখন বের করেছি আমি বললাম অকুপেন্সির কোনো লিমিট নাই, মানে কোনো একটা পার্টিকুলার লেভেলে যত খুশি পার্টিকেল থাকতে পারে। হয় না যদি পার্টিকেলগুলো ফেরিমিয়ন্স হতো তাহলে কোনো একটা কোয়ান্টাম স্টেটে একটার বেশি পার্টিকেল থাকতে পারতো না। ইন দ্যাট কেসে কিন্তু ডব্লিউর এক্সপ্রেশনটা ওটা হতো না, ডব্লিউর এক্সপ্রেশন যেহেতু অত ওইটা হতো না, এবং তাহলে আমি মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করার সময় হচ্ছে ওই ডব্লিউর ওই ফর্মুলাটাকে ইউজ করতে পারতাম না। তাহলে আমার কাছে যেটা কথা হচ্ছে যে এই যে বিভিন্ন এনার্জি লেভেলের মধ্যে নাম্বার অফ পার্টিকেলগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে করে ডব্লিউ ম্যাক্সিমাম হয়, কিন্তু এই ডব্লিউর এক্সপ্রেশনটা কিন্তু নেচার অফ দ্য পার্টিকেলের উপরে নির্ভর করে। তাহলে সেইখানে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে তোমার এটা আমি জাস্ট আগের ক্লাসে তোমাদেরকে যেহেতু বলেছি এবং সেই ক্লাসে মোটামুটি সবাই প্রেজেন্ট ছিল, সেখানে এটা আমি আর বলছি না যে তুমি যদি টাইপস অফ পার্টিকেলস দেখো, মানে পার্টিকুলার আইডেন্টিক্যাল পার্টিকেলস, হ্যাঁ, আচ্ছা তার আগে বলি মানে বেসিক্যালি এই যে জিনিসটা এইটা আবার ডিপেন্ড করবে, দিস ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য পার্টিকেল।
সেটা নেচার অফ দ্য পার্টিকেলসের উপরে কিন্তু নির্ভর করবে। তুমি এই যে বলছো যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করতে হবে, তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনকে তুমি বের করবে, সেই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা কিন্তু নেচার অফ দ্য পার্টিকেলের উপরে নির্ভর করবে। ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য পার্টিকেল। ঠিক আছে? আচ্ছা, এবার এই নেচার অফ দ্য পার্টিকেল যখন তুমি বলবে, তখন বেসিক্যালি আমরা আইডেন্টিক্যাল পার্টিকেল নিয়ে কথাবার্তা বলি। কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি বিভিন্ন রকমের পার্টিকেল একটা মিক্সচার থাকে না, তাহলে কিন্তু গল্পটা বুঝতে তোমার খুব অসুবিধা হয়। যেন পার্টিকেল যেগুলোকে ভাববো সেটা হচ্ছে আইডেন্টিক্যাল পার্টিকেলসই ভাববো। আর আইডেন্টিক্যাল পার্টিকেলস হচ্ছে তোমার বেসিক্যালি 3 রকমের হতে পারে। প্রথম 2 রকম আমি ভাগ করবো, তারপরে এইটাকে আবার আরো 2টো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস, যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলগুলো কিন্তু তোমার ডিস্টিংগুইশেবল। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস হুইচ আর ডিস্টিংগুইশেবল। আর এদেরকে বলা হয় বোলজনস, এবং এরা ওবেজ ম্যাক্সওয়েল বোলজম্যান বা এমবি স্ট্যাটিস্টিক্স। এটা। আর তারপরে হচ্ছে নেক্সট যেটা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস which are indistinguishable। তার আবার 2টো ক্যাটাগরি হতে পারে, একটা হচ্ছে তোমার বোসনস আর একটা হচ্ছে তোমার ফেরমিয়নস। বোসনস ওবেজ বোস আইনস্টাইন মানে বি স্ট্যাটিস্টিক্স, আর ফেরমিয়নস ওবেজ ফেরমি ডিরাক মানে এফডি স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? তাহলে বোসনস ওবে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, আর ফেরমিয়নস ওবে হচ্ছে তোমার এফডি স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তাহলে দেখো তোমার 3টে কিন্তু স্ট্যাটিস্টিক্স তোমাকে পড়তে হবে। তাহলে একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলস, যারা ডিস্টিংগুইশেবল তাদের জন্য তোমাকে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। যারা কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস ইনডিস্টিংগুইশেবল, তারা 2টো ক্যাটাগরিতে ভাগ করা যাবে। একটা হচ্ছে বোসনস, তাদের কিন্তু বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। আর একটা ক্যাটাগরি আছে, তারা হচ্ছে ফেরমিয়ন, যাদের জন্য ফেরমি ডিরাক স্ট্যাটিস্টিক্স আমাকে পড়তে হবে। তাহলে এই 3টে স্ট্যাটিস্টিক্স তোমাকে আলাদা আলাদা করে পড়তে হবে, কারণ 3টে ডিফারেন্ট মানে নেচার বলে তাদের অকুপেন্সির বিভিন্ন যে ব্যাপার স্যাপার আছে, এখানে অকুপেন্সির বিভিন্ন মানে কি বলবো রেস্ট্রিকশনস আছে। রেস্ট্রিকশন থাকার জন্য ডব্লিউর এক্সপ্রেশন বিভিন্ন বেরোবে। ডব্লিউর এক্সপ্রেশন বিভিন্ন বেরোবে যেহেতু তোমার ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলোকেও বিভিন্ন বেরোবে। মানে এই যে বলেছি না যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করা মানেটা কি, তোমাকে এমন একটা কনফিগারেশন বের করতে হবে যার থার্মোডাইনামিক ওয়েট ডব্লিউটা হচ্ছে ম্যাক্সিমাম। তোমার আলটিমেটলি প্রবলেমটা হচ্ছে ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করা। ঠিক আছে? ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ যখন আমি করব, ডব্লিউর এক্সপ্রেশনটা তো কারেক্টলি জানতে হবে। আর ডব্লিউর এক্সপ্রেশনটা কিন্তু নেচার অফ দ্য পার্টিকেলের উপরে নির্ভর করে। এবং এই মানে নেচার অফ দ্য পার্টিকেলের উপরে ঠিক কেমন করে নির্ভর করে বা ডব্লিউর এক্সপ্রেশন কেমন করে বের করবো, সেটা আমাদের প্রথমে আলোচনা করে নিতে হবে। করে নিয়ে তারপর সেইখান থেকে ডব্লিউকে ম্যাক্সিমাইজ করে আমাকে আস্তে 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 এগোতে হবে। ঠিক আছে? এবং সেখানে কিছু অ্যাজাম্পশন বা অ্যাপ্রক্সিমেশন ইত্যাদি আমাকে ইউজ করতে হতে পারে। দেখবো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো আমি। তারপরে ল্যাগ্রাঞ্জেস ডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার বলে একটা জিনিস আছে আর কি, সেটাকে আমরা ইউজ করব। সেই জিনিসগুলো তোমার আস্তে 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 তোমার থাকবে আর কি। ঠিক আছে? এটা তাহলে নেক্সট তাহলে যে কাজটা হবে, এই 3টে স্ট্যাটিস্টিক্স বা 3টে ডিস্ট্রিবিউশন ফর্মুলা তোমায় বের করা। ঠিক আছে? তা দেখো আমরা ওই এক নিঃশ্বাসে একটা সার্টেন জায়গা পর্যন্ত বললাম। হ্যাঁ, মানে যেটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে যতটুকু জাস্ট আমি বলতে চেয়েছিলাম আর কি। তারপর আস্তে 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 আমরা এগোবো আর কি। তাহলে আমি তোমাদেরকে কোনো কোশ্চেন টোশ্চেন এর আগে করিনি আর কি, মানে আমি একটানা বলে যেতে চাইছিলাম আর কি। হ্যাঁ, এখানে একটা মানে
যেটা হচ্ছে যে মানে মাঝপথে মানে কোশ্চেন করার স্কোপ দিলে তো সার্টেনলি খুব ভালো হতো, কিন্তু যেটা হয় যে তোমার আমি একটা পার্টিকুলার জায়গা মানে বললো না খুব 3-4টে ক্লাসের মধ্যে আমি গল্পটাকে শেষ করতে চাইছি, সেই জন্যে মানে আজকের ক্লাসের জন্য যতখানি আমি বলতে চেয়েছিলাম আর কি ততখানি আমার বলা হয়ে গেছে। এবারে এখন তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু ডাউটস থাকে তখন বলতে পারো আর কি। হ্যাঁ, তো দেখো যা বলেছি এখন পর্যন্ত সেখানে যদি কারো কোনো সমস্যা থাকে তো বলতে পারো। বলো, কারো কোনো কমেন্ট বা ক্রিটিসিজম বা কিছু জানতে চাইছো বলো, বলবো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি আপনি ওই প্রথম দিকে বললেন যে মানে স্ট্যাটিস্টিক্যালের সিস্টেমের একটা প্রপার্টি হচ্ছে যে এন টিল্ডে যেটা সেটা হচ্ছে এন বাই ভি, সেই জিনিসটা ফাইনাইট। হুম অথচ মানে আমরা একটা জিনিস বলছি যে এন টেন্স টু ইনফিনিটি, ভি টেন্স টু ইনফিনিটি। হুম তাহলে স্যার ওই ইনফিনিটি বা ইনফিনিটি ফাইনাইট হচ্ছে ওই জায়গাটা এটা একবার হচ্ছে ভাই বলবেন? ইনফিনিটি বাই ইনফিনিটি যা খুশি হতে পারে, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি যা খুশি হতে পারে, তাই তো? হ্যাঁ। এবারে যা খুশি হওয়া চলবে না, ওটা ফাইনাইটই হতে হবে। ওই জন্য ওটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন আর কি। মানে খুব মানে তুমি জাস্ট মানে টোটাল ভলিউমটা ইন্ডিভিজুয়াল মলিকুলার ভলিউমের রেসপেক্ট অনেক বেশি ধরছো, টোটাল নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার বলছো, কিন্তু একটা ছোট্ট ভলিউম মানে পার ইউনিট ভলিউমে তুমি যখন পার্টিকেলের সংখ্যাটাকে ক্যালকুলেট করছো সেই সংখ্যাটা ফাইনাইট। শুধু ফাইনাইট, ওটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে বেসিক্যালি আমি বলতে গেলে হোমোজিনিয়াস, মানে ফাইনাইট অ্যান্ড কনস্ট্যান্ট বলেছি। কনস্ট্যান্ট মানে সিস্টেমটা হোমোজিনিয়াস। তুমি খেয়াল করে দেখবে যে লজ অফ থার্মোডাইনামিক্স তুমি ইউজ করতে পারো সেই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যে যে সিস্টেমগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক সিস্টেম। আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের প্রপার্টি কি? হাইড্রোস্ট্যাটিক সিস্টেম হতে গেলে প্রথমেই হতে হবে সিস্টেমটা হোমোজিনিয়াস, কোনো এক্সটার্নাল ফোর্স ফিল্ড হতে থাকা চলবে না, আর আইসোট্রপিক প্রেসার হতে হবে। তা যদি হয় তবেই হচ্ছে, যদি সিস্টেমটাকে তুমি দুটো ভাগে ভাগ করো তাহলে এক্সটেন্সিভ প্রপার্টিগুলো জাস্ট অর্ধেক অর্ধেক হয়ে যাবে, আর ইন্টেন্সিভ প্রপার্টি কোনো চেঞ্জ হবে না। সেই জন্য এই নাম্বার ডেন্সিটিটাকে তোমার জাস্ট শুধু ফাইনাইট হলে হবে না, ফাইনাইট তো হতেই হবে, তার সঙ্গে কনস্ট্যান্ট হতে হবে, তার মানে সিস্টেমটা হোমোজিনিয়াস হতে হবে, যাতে করে হচ্ছে যে এই সকাল এক্সটেন্সিভ প্রপার্টি ইন্টেন্সিভ প্রপার্টির যে নোশন সেইটা কেন আমার ইনট্যাক্ট থাকে, এটা মাথায় রাখতে হবে। মানে আমি একটা সিস্টেমটাকে জাস্ট মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করলে জাস্ট এক্সটেন্সিভ প্রপার্টিগুলো জাস্ট দুটো ভাগ হয়ে যাবে, আর ইন্টেন্সিভ প্রপার্টি কোনো চেঞ্জ হবে না। আর যে এক্সটেন্সিভ প্রপার্টি দুটো ভাগ হয়ে যাবে সেটা কিন্তু নির্ভর করবে যখন সিস্টেমটা হোমোজিনিয়াস সিস্টেম, অর্থাৎ নাম্বার ডেন্সিটিটা কিন্তু থ্রু আউট দ্য সিস্টেম কনস্ট্যান্ট আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি স্যার ওই থার্মোডাইনামিক ওয়েট যেটা বলছিলেন ওই হ্যাঁ ডিজেনারেট কেসের জন্য, হ্যাঁ আহ, ওটা স্যার একটু স্যার মানে কোন একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলে স্যার ভালো হয়। মানে এই তো। বুঝেছি কিন্তু স্যার হ্যাঁ হ্যাঁ, মানে দেখো না, এই যে ধরো যেটা আমি বলছিলাম, ধরে নাও যে তুমি এই যে এই ধরো এই আমি বললাম যে N0টা ধরো ফর দ্য টাইম বিং ধরো 3, আর G0টা ধরো তোমার 4। তার মানে কি হচ্ছে, তোমার 4টে বক্স আছে একটা এনার্জিতে, 4টে বক্স আছে। হ্যাঁ, G04 মানে এবারে তোমার টোটাল পার্টিকেল হচ্ছে এখানে 3টে আছে। তাহলে দেখো এইখানে কিন্তু 1 নম্বর পার্টিকেলটা ধরো ধরো এই 3টে পার্টিকেলকে তুমি ধরে নাও একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। আচ্ছা, এ পার্টিকেলটাকে কত রকম ভাবে রাখতে পারো? এ পার্টিকেলটাকে এখানে রাখতে পারো, অথবা এখানে, অথবা এখানে, অথবা এখানে, তাহলে এইটাকে রাখতে পারো চার চার রকম ভাবে। আচ্ছা, বি পার্টিকেলটাকে কত রকম ভাবে রাখতে পারো? 4 রকম ভাবেই রাখতে পারো, কারণ প্রথমটায় যদি এ অলরেডি ঢুকে থাকে, বিটা আর এতে ঢুকবে না সেটা তো নয়। কারণ এখানে আমি কখন বলি কি, যখন অকুপেন্সির কোনো লিমিট নেই তখন এই 2 নম্বর পার্টিকেলটা তুমি 4টে যে কোনো একটাতে রাখতে পারো করকম ভাবে, তাহলে 4 রকম ভাবে। আবার 3 নম্বর পার্টিকেলটাও কিন্তু তুমি 4 রকম ভাবে রাখতে পারো, তাহলে টোটাল কত রকম ভাবে রাখতে পারলে? 4+4+4, তাই তো? সরি, 4x4x4, হ্যাঁ স্যার। মানে 4x4x4। হ্যাঁ, তাহলে 4x4x4 এইটা, এই সংখ্যাটা কত? 64, তাই তো? এইটা, এই 64 সংখ্যাটা তুমি ভালো করে দেখো, বেসিক্যালি এটা দিস ইজ নাথিং বাট 4^3। দিস নাম্বার ইজ নাথিং বাট 4^3। এইটা, এই সংখ্যাটা কত? এই দেখো, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 4^3, মানে 4^3 মানে হচ্ছে G0 হচ্ছে N0। এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। বুঝতে পারছো এইটা? হ্যাঁ,
আর কিছু? মানে হ্যালো স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে যেমন বললেন অকুপেন্সির কোনো মানে লিমিট নেই, হুম। যে যেখানে খুশি ঢুকতে পারছে, মানে পরবর্তী ক্ষেত্রে তাহলে আশা করি আমরা এরকমও দেখবো যেখানে ওরকম লিমিটেশন রয়েছে, মানে হ্যাঁ, যেমন একটা বললাম এখানে তো ঢুকে গেলে আর একটা ফেরমিয়ন্সের ঢুকতে ক্ষেত্রেই আমি পারছে। বললাম, ফেরমিয়ন্সের ক্ষেত্রেই তোমার হচ্ছে ওই একবার প্রথম পার্টিকেলটা যদি তোমার এখানে ঢুকে যায়, ধরো এখানে ঢুকে গেছে, হ্যাঁ, তাহলে প্রথম পার্টিকেলটা তুমি এই এই 4 রকম ভাবে রাখতে পারবে। সেকেন্ড পার্টিকেলটাকে কিন্তু বিটাকে তুমি কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটাতে রাখতে হবে, তাই 3 নম্বর রকম ভাবে রাখতে পারলে। আর এখানে যখন তোমার বি ঢুকে গেল তখন শেষটাকে তুমি কিন্তু 2 রকম ভাবে রাখতে পারবে। তখন যদি ফেরমিয়ন্স হয়ে যায়, যেখানে একটা লেভেলে একটার বেশি পার্টিকেল থাকতে পারবে না, সেই সংখ্যাটা হয়ে যাবে 3 4 12, 12 দুগুণে 24, এইটা। ঠিক আছে? তাহলে সেটা কিন্তু আগের সঙ্গে আর সমান নয়। ওকে স্যার। বুঝতে পারছো তো? এটা এটা যখন আমি ফেরিয়ন্সের আমি আমি এক্সাম্পল দিয়ে কাজ বোঝালাম আর কি, যে ডব্লিউ কেমন করে ক্যালকুলেট করতে হয়। আমরা এরপরে যখন বোসন্স এবং ফেরিয়ন্সের ক্ষেত্রে করব, তখন তুমি দেখতে পাবে যে অকুপেন্সির একটা রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন আছে বলে তখন কিন্তু তোমার ওই 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 জাস্ট মানে এইরকম করে ডব্লিউর এক্সপ্রেশন বসিয়ে দিলে হবে না। ডব্লিউর কিন্তু একটা স্পেসিফিক এক্সপ্রেশন আছে আর কি, সেটাকে তোমার তখন খেয়াল রাখতে হবে। এই ফর্মুলাগুলো আমরা তৈরি করবো স্যার। হুম। বলো আর কিছু? হ্যালো স্যার, ওই যে ভলিউমটা ফিক্সড করলে এনার্জিটা ফিক্সড হয়, ওইটা আরেকবার বলবেন? হ্যাঁ, মানে দেখো এই ভলিউম ফিক্স করলে কি করে এনার্জিটা ফিক্সড হয়ে যাচ্ছে। দেখো ধরো আমি জাস্ট পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে ভাবো, পার্টিকেল ইন এ বক্স, ধরো ধরো ফর দ্য টাইম বিং কিউবিক বক্স তুমি ভাবছো, কিউবিক বক্স। আরে কিউবিক বক্স না করে আমি এক কাজ করি, তোমার সুবিধের জন্য আমি প্রথমে বলছি এটা হচ্ছে 1D বক্স। ধরো মানে মানে 3 ডাইমেনশনে ভলিউম যে রোল প্লে করে, 1 ডাইমেনশনে কি করবে? 1 ডাইমেনশনে তো তোমার লেন্থ সেই রোলটাকে প্লে করবে। পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা কি? n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। তো তার মানে এই যে বিভিন্ন লেভেলে এনার্জিটা, সেইটা কি অ্যাজ এ ফাংশন অফ এল হচ্ছে না? এই যে বক্স লেন্থ তার ফাংশন হচ্ছে তো। তাহলে এলটা যদি তুমি ফিক্স করো তবেই কিন্তু তোমার এনার্জিটা ফিক্সড হবে। কিন্তু এলটা যদি তোমার ভ্যারি করে তখন কিন্তু এনার্জিটাও তোমার ভ্যারি করে যাবে। মানে এনার্জিটা বিভিন্ন লেভেলের যে এনার্জিটা, সেই এনার্জিটা কিন্তু তোমার এই 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 লেন্থ মানে 3 ডাইমেনশনে হলে ভলিউম, তার উপরে ডিপেন্ড করছে। তাহলে এল যদি ফিক্সড হয় তবেই কিন্তু তোমার এনার্জিটা ফিক্সড হয়ে যাবে। এল যদি চেঞ্জ করে যায় তাহলে এনার্জিও কিন্তু চেঞ্জ করে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে ভলিউম ফিক্সড করলে এপসাইলনের ভ্যালুটা তোমার ফিক্সড হয়ে যাবে। মানে এই যে এইখানে যে এপসাইলন 1টা, সেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8ml স্কোয়ার হয়। এপসাইলন 2টা সেটা এইচ স্কোয়ার বাই 4h স্কোয়ার বাই 8ml স্কোয়ার হয়। দেখো এখানে এই এল এর উপরে কিন্তু এপসাইলন 1 এপসাইলন 2 তারা নির্ভর করছে। এবার যদি এলটা যেমন বেড়ে যায় বা কমে যায়, তার মতো করে কি হচ্ছে এনার্জি লেভেলস গুলো, তার এনার্জিটা পাল্টে যাবে। ঠিক আছে? সেই জন্য এখানে বলা হয়েছে যে ভলিউম ফিক্স করা মানে হচ্ছে তবেই এনার্জিটা ফিক্সড হবে, এপসাইলনটা ফিক্সড হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আর কিছু?